শুভ সন্ধ্যা। সেলিম আল দীনের ৭২তম জন্ম জয়ন্তী পালন উপলক্ষে উদযাপন উপলক্ষে বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে কেন্দ্রীয় কমিটির আজকের এই ভার্চুয়াল সভায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যারা যুক্ত হয়েছেন এবং যারা আমাদের সাথে সারা বাংলাদেশের নাট্যকর্মীরা এই অনুষ্ঠানের সাথে যুক্ত হবেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানটি প্রথমেই আমাদের আয়োজনে একটি সেমিনারে প্রবন্ধ পাঠ করবেন রোবায়েত আহমেদ, একাঙ্গীকরণ তত্ত্বের নিরিখে ও উপন্যাসের মঞ্চায়ন। এখানে আলোচক হিসেবে উপস্থিত আছেন মফিদুল হক, বিশিষ্ট সংস্কৃতিজন, অধ্যাপক ডক্টর আফসার আহমেদ, এবং এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন নাসিরউদ্দিন ইউসুফ। প্রথমেই শুরুতেই আমরা সেলিম আল দীনকে নিয়ে লেখা এবং সুরের ইউসুফ শাকির ব্যানার্জির তার গানের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হবে। আমি গানটি গাওয়ার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত একজন জনপ্রিয় শিল্পী ইউসুফ শাকি ব্যানার্জি, তার কথা ও সুরে তোমাকে শোনাবো বলে সেলিম আল দীন। আহা তোমাকে শোনাবো বলে সেলিম আল দীন, শুকনো গোলাপি প্রেম কতটা কঠিন তুমি বিনে বোঝাতে পারছি নে। নিয়ে মুঠোতে হাজার সাল বছরের ঘুম, জেগে থাকে মহড়ায় মঞ্চ কুসুম নিয় চিনে বোঝাতে পারছি নে। জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে, ভালোবাসা শুরু করো আমিনে আমিনে। জোর দিয়ে বেঁধে রাখো ছেড়ো না জামিনে, ভালোবাসা শুরু করো আমিনে আমিনে। তুমি বিনে আমি কিছু ভাবছি না, তুমি বিনে আমি কিছু ভাবছি না। এই শতাব্দীতে বারে নিয়ম যত মুখ চোরা, এই ঝড়ের জীবন হাকায় ভরা, এই জয় ধ্বজা অনেক বোঝা আর একটু পথ, সেই পথের শেষে যে ঘর পোড়া। আহা মরশুম চলে গেছে কত মাসে কিনে, আহা মরশুম চলে গেছে কত মাসে কিনে, এখনো কাঁদিয়ে যান সেলিম আল দীনে তুমি বিনে থামাতে পারছি নে। নিয়ে মুঠোতে হাজার সাল বছরের ঘুম, জেগে থাকে মহড়ায় মঞ্চ কুসুম নিয় চিনে চেনাতে পারছি না। তুমি বিনে বোঝাতে পারছি না, তুমি বিনে কিছু ভাবছি না, তুমি বিনে বোঝাতে পারছি না, তুমি বিনে বোঝাতে পারছি না।
ধন্যবাদ জানাচ্ছি ইউসুফ সাকি ব্যানার্জি, তার কথা এবং সুরে আমাদের নাট্যাচার্য সেলিম আলদিনকে উৎসর্গ করে যে গানটি লিখেছেন এবং গেয়েছেন, এটি চমৎকার একটি সেলিম আলদিনের এই জন্মদিনের জন্য আমি মনে করি বড় উপহার। তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আলোচনা আমি এবারে একেবারে মূল আলোচনায় চলে যাব। প্রবন্ধ পাঠ করবেন রোবায়েত আহমেদ, একাঙ্গীকরণ তথ্যের নিরিখে উপন্যাসের মঞ্চায়ন শীর্ষক আলোচনা করার জন্য আমি রোবায়েত আহমেদকে অনুরোধ করছি। আর আজকের আলোচক হিসেবে আছেন বিশিষ্ট সংস্কৃতিজন মফিদুল হক, উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আফসার আহমেদ, আর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ। আমি রোবায়েত আহমেদকে তার প্রবন্ধ পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি এ পর্যায়ে একটু কথা বলতে চাচ্ছি রুবায়েত, সেটা হচ্ছে তোমার প্রবন্ধটা বেশ বড়। তুমি আমাকে বলেছিলে যে একটি সারসংক্ষেপ তুমি তোমার মতো করে বলবে, এবং আমার মনে হয় যে সেটি ভালো হবে। আর সবাইকে অনুরোধ করব রুবায়েত এটি তার বক্তব্য রাখার জন্যে সময় আমরা কেউ আমাদের মাইক্রোফোনটা অন করব না, মাইক্রোফোনটা আমরা বন্ধ রাখবো, তাতে করে আপনারা শুনতে পারবেন ভালোভাবে। আমি এইটুকু অনুরোধ করব সবাইকে। পরবর্তী পর্যায়ে প্রথমে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন মানুষ, ডক্টর রুবায়েত আহমেদের বক্তব্যের পরে, মূল বক্তব্য বা মূল উপস্থাপনার পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমাদের একালের সমাজচিন্তক এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক আলোচনা করবেন, এবং তারপরে আমাদের অধ্যাপক আফসার আহমেদ আলোচনা করবেন। তো আমি রুবায়েতকে তার মূল বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ নাসিরউদ্দিন ইউসুফ, আমার গুরু, শিক্ষক এবং পিতৃতুল্য তিনি। আমি তৌফিক হাসান ময়না ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং যারা শুনছেন। নাট্যাচার্য সেলিম আলদিনের আজ ৭২তম জয়ন্তী, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি আমার প্রবন্ধটি বেশ বড়, আমি তারপর কেটে ছেটে খুব বেশি ছোট করা যায়নি। আমি পড়তে থাকি, যখন মনে হবে যে আচ্ছা আর শোনার প্রয়োজন নেই তখন আমাকে বললে আমি থেমে যাব। আমি শুরু করছি। আমি আরেকটু মেনশন করতে চাই যে আমি মা ডাকি মঞ্চকুসুম শিমুল ইউসুফ, তিনিও আছেন আজকে আমার সঙ্গে আমাদের এই আয়োজনে। একটু ভয়ই লাগছে, আমি কখনো এই ধরনের সেমিনারে পিএইচডি ছাড়া, ডিফেন্স ছাড়া আমি কখনো আসলে এই ধরনের সেমিনারে প্রবন্ধ পাঠ করিনি। যাই হোক, আমি শুরু করছি। একাঙ্গীকরণ তত্ত্বের নিরিখে উপন্যাসের মঞ্চায়ন। একাঙ্গীকরণ বা ফিশন তত্ত্ব অর্বাচীন কালের অভিধা। বাংলায় একে একীকরণ বা সাঙ্গীকরণ শীর্ষ নামেও অভিহিত করা হয়। অভিধানে একীকরণ শব্দটির মানে বোঝাতে বলা হয়েছে একত্রকরণ, মিশ্রিতকরণ। পাশাপাশি ভিন্নতা দূরীকরণ রূপেও একে উল্লেখ করা হয়েছে। আবার যে অর্থে সাঙ্গীকরণ অভিধা গ্রহণ করা হয়েছে তাতে অভিধানে দেয়া সাঙ্গ অর্থ কোনো অঙ্গ বিকল বা বিকৃত নয় এমন পূর্ণাঙ্গ, অর্থাৎ সাঙ্গীকরণের অর্থ দাঁড়াচ্ছে বিভিন্ন অবিকৃত অঙ্গ সমবায়ে কোনো পূর্ণরূপে প্রকাশের পদ্ধতি। সেক্ষেত্রে শিরোনামে উল্লিখিত একাঙ্গীকরণ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে ভিন্ন ভিন্ন অঙ্গকে এক অঙ্গে ধারণ বা রূপান্তর। আবার ইংরেজি ফিউশন শব্দের মানে বোঝাতে বলা হয়েছে the process or result of joining two or more things together to form one. শিল্পতত্ত্ব হিসেবে বোঝাপড়ার পূর্বে বাংলা ইংরেজি শব্দ ও সমশব্দগুলোর মানে যা দাঁড়াচ্ছে তাতে বিষয়টি সম্পর্কে খানিক আভাস পাওয়া যায়। লেখক ও তাত্ত্বিক সেলিম আলদিন এই তত্ত্বের উদ্গাতা।
বিষয়টিকে তিনি উল্লেখ করেছেন এভাবে: শিল্প সৃষ্টির কৌশল, রচয়িতার ভাব ও উপকরণগত সংশ্লেষণে যে ভিন্ন, এমনকি যে সকল বিপরীত স্বভাবের উপাদান একীভূতরূপে আত্মপ্রকাশ পূর্বক তন্মধ্যে নবার্থ ও নবরূপ উন্মোচন করে, তা পর্যবেক্ষণ ও বিশ্লেষণেই শিল্পে একাঙ্গীকরণ তত্ত্ব, একীকরণ বা ফিউশন তত্ত্ব নামে অভিধেয়। আমার আজকের প্রবন্ধের বিষয় হচ্ছে মূলত উপন্যাস, সেটিকে আমি একাঙ্গীকরণ তত্ত্বের আলোকে দেখব। তো উপন্যাস বলতে আসলে আমরা কি বুঝি? কোন কাহিনীকে বিস্তৃত পরিসরে গদ্যে ধরার শিল্প হচ্ছে উপন্যাস। লেখ্য এই মাধ্যমটির লক্ষ্য পাঠক। বিপরীতে নাট্য বা থিয়েটার হচ্ছে দৃশ্য ও অভিনয় মাধ্যম, যার আরাধ্য দর্শক। নাট্য বা থিয়েটার বলতে কি বোঝায়? এই সম্পর্কে পিটার ব্রুকের বিবেচনা আমলে নেওয়া যেতে পারে। তার ভাষ্য: I can take any empty space and call it a bare stage. A man walks across the empty space while someone else is watching him, and this is all that is needed for an act of theatre to be engaged. উপন্যাস কাগজে মলাটে বন্দী অবস্থাতেও তার অস্তিত্ব রক্ষা করতে পারলেও নাট্য বা থিয়েটার তা পারে না। কেননা নাট্য বা থিয়েটার বর্তমান সময়ে ঘটে এবং এরপরেই মেলায় শূন্যে। চিত্রকরের আঁকা ছবি কিংবা ভাস্করের মূর্তি বাস্তবে বর্তমান। একটি কবিতা, গল্প, উপন্যাস নির্মিত হয় বস্তুগত চেহারায়। অন্যদিকে থিয়েটার ঘটমান ত্রিমাত্রিকতা। গুরুত্ব ওই সামান্য শব্দটায়, ঘটমান। থিয়েটার ঘটে একটি নির্দিষ্ট স্থানে এবং সময়ের ব্যবধানে সমাপিত হয় অবশিষ্টহীনভাবে। থিয়েটারের অস্তিত্ব কেবল নির্দিষ্ট এক ঘটমান সময়ের জন্যই। সঠিক অর্থে একটি নির্দিষ্ট থিয়েটার কর্মের পুনরাবৃত্তি নেই। স্মৃতি ছাড়া ওই কর্মের বিকল্প কোনো ধারক থাকে না, তা সে চলচ্চিত্র, স্থিরচিত্র, বই কিংবা ভিডিওর মাধ্যমে ধারণ করবার চেষ্টা করা হোক না কেন। বাংলাদেশের নাগরিক মঞ্চে উপন্যাসের মঞ্চায়ন নতুন কিছু নয়। স্বাধীনতা উত্তর নাট্যচর্চার ধারায় বেশ কিছু উল্লেখযোগ্য উপন্যাসের মঞ্চায়নে প্রত্যক্ষ করা গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই উপন্যাসকে নাট্যরূপ দিয়ে অতঃপর মঞ্চের চৌহদ্দির মাঝে ঘুরিয়ে আনার হদিস পাওয়া যায়। এক্ষেত্রে প্রাসঙ্গিক, ধারাবাহিকতাহীন কিছু প্রযোজনার উল্লেখ করা যায়, যেগুলো আদতে উপন্যাস কিন্তু নাটকরূপে রূপান্তরিত হয়ে মঞ্চে ভেসেছে। আমি একটি নাতিদীর্ঘ একটি লিস্ট দিচ্ছি। মীর মোশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস বিষাদ সিন্ধু মঞ্চায়ন করে ঢাকা পদাতিক। মোস্তফা হীরা ও বিপ্লব বালার নাট্যরূপে এর নির্দেশনা দেন সৈয়দ জামিল আহমেদ। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস চিলেকোঠার সেপাই রতন সিদ্দিকীর নাট্যরূপে মঞ্চে আনে উদীচী। এর নির্দেশনা দিয়েছেন কামাল উদ্দিন কবির। ঢাকার নাট্যদল বটতলা শাহাদুজ্জামানের উপন্যাস কাচের কর্নেল মঞ্চে আনে সৌম্য সরকার ও সামিনা লুৎফা নিদ্রার নাট্যরূপে। এটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার। শাহজাদ ফিরদাউসের উপন্যাস শাইলকের বাণিজ্য বিস্তার অবলম্বনে শাইলক অ্যান্ড সিকোফ্যান্টাস রচনা করেন হাসান শাহরিয়ার। থিয়েটার ওয়ালা রেপার্টরির এই প্রযোজনাটির নির্দেশক আজাদ আবুল কালাম। সাইফ সুমনের নির্দেশনায় থিয়েটার আর্ট ইউনিট মঞ্চায়ন করে না মানুষই জমিন। আনিসুল হক রচিত উপন্যাসটি নাট্যরূপ দিয়েছেন নির্দেশক নিজেই। থিয়েটার আর্ট ইউনিটের অপর একটি প্রযোজনা রবীন্দ্রনাথের উপন্যাস শেষের কবিতা। প্রশান্ত হালদারের নাট্যরূপে এটির নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। শেষের কবিতা উপন্যাসটি আরও মঞ্চে আনে প্রাঙ্গণে মোড় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। অনন্ত হীরার নাট্যরূপে নুনা আফরোজ প্রাঙ্গণ মোড়ে নাটকটি নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে শেষের কবিতা পালা শীর্ষ নামে উপন্যাসটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আফসার আহমদ। এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস মঞ্চে উপস্থাপন করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। একই বিভাগ পাওলো কোয়েলহোর অনুদিত উপন্যাস দ্য আলকেমিস্ট মঞ্চে আনে রেজা আরিফের নাট্যরূপ ও নির্দেশনা।
প্রাঙ্গণে মোর নাট্যদল রবীন্দ্রনাথ ঠাকুরের 4 অধ্যায় উপন্যাসটিও মঞ্চায়ন করে। স্বদেশী নামে নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লুনা আফরোজ। আনিসুল হকের উপন্যাস চিয়ারি বা বধূ ওরাও কেন দেশ ত্যাগ করেছিল, এটি চিয়ারি নামকরণে নাট্যরূপ ও নির্দেশনা দেন শামীম সাগর। নাটকটি প্রযোজনা করে কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমি। রেপার্টরি নাট্যদল মেট থিয়েটার মঞ্চায়নে হুমায়ুন আহমেদের উপন্যাস কে কথা কয়, নদী ও নকিম নামে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। বেঙ্গল থিয়েটার মঞ্চে হাজির করে হরিশঙ্কর জলদাসের উপন্যাস জলপুত্র। রুমা মদকের নাট্যরূপে এর নির্দেশনা দিয়েছেন হাসান রেজাউল। রিজিয়া রহমানের উপন্যাস অলিখিত উপাখ্যান মঞ্চে আনে বাতিঘর, এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল। ধ্রুপদী অ্যাক্টিং স্পেস হাসনাত আব্দুল হাইয়ের উপন্যাস নভেরা অবলম্বনে নাটক মঞ্চায়ন করে, এর নাট্যরূপ দিয়েছেন সামিউন জাহান দোলা, নির্দেশনা ছিলেন সাজ্জাদ রাজীব। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস রাধাকৃষ্ণ অবলম্বনে সুবচন নাট্য সংসদের প্রণয় যমুনা, প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম এবং নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। আলবের্ট ক্যামুর উপন্যাস দ্য স্ট্রেঞ্জার মঞ্চায়নে ঢাকা থিয়েটার। আউটসাইডের শিরোনামে এর নাট্যরূপ দেন রুবায়েত আহমেদ এবং নির্দেশনা ছিলেন নাসরুদ্দিন ইউসুফ। বিতর্ক রয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক নাটক রচিত হওয়ার পরও কেন উপন্যাসের দিকে হাত বাড়াতে হবে। এই ধরনের প্রশ্নের বিপরীতে যে কোনো শিল্প মাধ্যমের সৃষ্টিকে মঞ্চে মেলে দিতে সমস্যা কোথায়? তর্কের এই সংঘর্ষকে পাশে রেখে আমরা দেখতে পাই, মূল উপন্যাসের পাঠ প্রায় অবিকৃত রেখে সরাসরি মঞ্চে তুলে ধরার প্রচেষ্টা বেশি দিন আগের ঘটনা নয়। বিষয়টি এরকম, উপন্যাসটি তার স্বাভাবিক প্রণোদনায় নিজের ছাঁচটিকে অবিকৃত রেখে কয়েকজন কলাকুশলীর মাধ্যমে মঞ্চ ভ্রমণ করে যাবে, অথচ তাতে থিয়েটারের মূল সুরে যেমন কোনো ছন্দ পতন হবে না, তেমনি ভাবে উপন্যাসটিও তার কৌমার্য রাখতে সক্ষম হবে। এ ধারায় 2001 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে ওয়ালিউল্লাহ রচিত ও সেলিম আলদিন নির্দেশিত উপন্যাস কাঁদো নদী কাঁদো পরীক্ষার বাধ্যবাধকতা শেষে একাডেমিক থিয়েটারের ব্যানারে পুনর্নির্মিত হয় প্রযোজনাটি। একই বিভাগ 2011 সালে মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা মঞ্চায়ন করে রেজা আরিফের নির্দেশনা। নাট্যদল আশিনগর রেজা আরিফের নির্দেশনায় 2018 সালে মঞ্চায়ন করে অভিজিৎ সেন রচিত রঘুচণ্ডালের হার। এর আগে 2009 সালে এটি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা প্রযোজনা হিসেবে মঞ্চায়িত হয়েছিল। তারও আগে রেজা আরিফের নির্দেশনায় 2013 সালে নাট্যদল আশিনগর মঞ্চায়ন করে শহীদুল জহিরের উপন্যাস সে রাতে পূর্ণিমা ছিল। 2018 সালে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দেবদাস মঞ্চায়ন করে ইউসুফ হাসান অর্কের নির্দেশনায়। শহীদুল জহির রচিত আর একটি উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা 2019 সালে মঞ্চায়ন করে নাটকের দল স্পর্ধা, এর নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ফরিদপুরের বাংলা থিয়েটার 2019 সালে মঞ্চে উপস্থাপন করে হাসান আজিজুল হকের উপন্যাস আগুন পাখি, নির্দেশক ছিলেন রাকিবুল হক। আমরা দেখতে পাচ্ছি জানা পরিধিতে 5 জন নির্দেশক এই ধারায় নাট্য নির্মাণ করেছে। এদের মাঝে নির্দেশক রেজা আরিফের রয়েছে একাধিক নির্মাণ। তার নির্দেশিত ও নাট্যদল আশিনগর প্রযোজিত রঘুচণ্ডালের হার আমরা এই আলোচনায় অন্তর্ভুক্ত করব। আলোচ্য প্রবন্ধে উপন্যাসকে কিভাবে সরাসরি মঞ্চে একাঙ্গীকৃত করা হয়েছে তাই ফিশন তত্ত্ব বা একাঙ্গীকরণ তত্ত্বের নিরিখে দেখার প্রয়াস হবে। শিল্প সৃজন প্রক্রিয়ার মূলে রয়েছে একাঙ্গীকরণ বা ফিশনের কৌশল। সেলিম আলদিন সেই কৌশলের সন্ধান করেছেন এভাবে: 1. বোধ ও ভাবের ফিউশন, 2. বিষয় ঘটনা ও কাহিনীগত ফিউশন, 3. আঙ্গিকের ফিউশন, 4. ভাষা বাক্য সিমেন্টিক্সের ফিউশন, 5. তত্ত্ব ও দর্শনগত ফিউশন, 6. রসগত ফিউশন, 7. জিওফিজিক্যাল ফিউশন, 8. প্রত্নপুরাণ ও ইতিহাসের ফিউশন, 9. আর্থসামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক ফিউশন, 10. উপনিবেশীয় ফিউশন, 11. জেনারেল ফিউশন। শিল্পের বিভিন্ন মাধ্যম বিবেচনায় একাঙ্গীকরণ বা ফিউশন তত্ত্বের এই কল্পিত রূপরেখা প্রণীত হয়েছে।
সেলিম আল-দীন নিজেও স্বীকার করেছেন, সৃষ্টিকর্মের ভেতর তার সাঙ্গীকরণ অনিশ্চিত, অভাবিত এবং অব্যাখ্যেয় রূপে ঘটে থাকে। কেন কোন কবি কিভাবে বিপরীত কিংবা অনুকূল বিষয়গুলোকে আপনার রচনার মধ্যে সংস্থিত করবেন তা নির্ভর করে তার নিজস্ব শিল্প দৃষ্টির উপর। সে কারণে আমরা প্রদত্ত রূপরেখার বাইরে গিয়ে নাট্যের বহুমাত্রিকতা বিবেচনাপূর্বক অন্যবিধ মাত্রা অন্বেষণে প্রবৃত্ত হব। তবে নিশ্চিতভাবেই তা হবে মূলত নাট্যের করণ কৌশলের আলোকে, উল্লেখিত প্রযোজনাগুলো বিশ্লেষণের মাধ্যমে। এ কথা আজ আর অজানা নয় যে বর্ণনাত্মক বাংলা নাট্য বা অভিনয় রীতিতে সংলাপ ও বর্ণনা অভেদাত্মক রূপে গৃহীত। অর্থাৎ এই হচ্ছে বাংলা কথকতা ও পাঁচালীর ধারায় সমকালে সৃষ্ট অভিনয় রীতি। এতে অভিনেতা নাট্যস্থিত বর্ণনা সংলাপের রীতিতে উপস্থাপন করে। এই সম্পর্কে প্রদত্ত যুক্তি এই যে বিশেষ চরিত্রে কথাই যে সংলাপ তা নয়, বরং মঞ্চের চরিত্র বা উপস্থাপনকারী যা বলবে তাই সংলাপ। পাশাপাশি একজন অভিনয়শিল্পী যেমন একাধিক অভিনয় শিল্পীর মাধ্যমে দৃশ্যায়ন অবিশ্বাস্য ঠেকে না। এই বিশ্বাসযোগ্যতার প্রেরণা আমাদের ঐতিহ্যবাহী বিভিন্ন পরিবেশনা হতে লক্ষ্য। বর্তমান প্রবন্ধে আলোচ্য প্রযোজনাগুলো বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতির আশ্রয়ে নির্মিত হয়েছে। রুহু জন্ডালের হার প্রযোজনায় নির্দেশক সচেতনভাবে বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতির প্রয়োগ ঘটিয়েছেন। যদিও বিভিন্ন চরিত্র পৃথক পৃথক অভিনয় শিল্পীর মাধ্যমে উদ্ভাসিত হয়েছে, তবে অভিনয় শিল্পীরা একই সঙ্গে চরিত্রের সংলাপ ও বর্ণনা আওড়ে গেছেন দক্ষতার সঙ্গে। এই প্রসঙ্গে নির্দেশকের ভাষ্য, উপন্যাসের বিস্তৃত প্রেক্ষাপট, অসংখ্য চরিত্র ও ঘটনা, উপকাহিনী, স্থান, কাল, ঘটনার অনৈক্য, বর্ণনা ধর্মিতা প্রভৃতি পাঠক মানুষে যে মহাকাব্যিক মন্ময়তার জন্ম দেয়, দর্শক মানুষেও তার প্রতিফলন জরুরি। তাই অভিনয় রীতি হিসেবে বর্ণনাত্মক নাট্যাভিনয় রীতিকে চূড়ান্ত জ্ঞান করেছি। বর্ণনার প্রকাশ ক্ষমতা অপার ও অবাধ। দেবদাস উপন্যাসে বর্ণনার চেয়ে সংলাপে অধিক স্থান দখল করে আছে। নির্দেশক সংলাপাত্মক অংশগুলোকেই তার সম্পাদনায় প্রাধান্য দিয়েছেন। এরপরও আমরা দেখতে পাই তাতে সংলাপ ও বর্ণনা অভেদ রূপে কুশীলবেরা উচ্চারণ করে গেছেন। বর্ণনায় প্রচ্ছন্ন হয়ে থাকা রস তাও অভিনয় শিল্পীগণ স্বীয় চরিত্র হতে বিযুক্ত না হয়ে সঞ্চার করতে সক্ষম হয়েছেন দর্শকের মাঝে। নির্দেশক উল্লেখ করেছেন, বর্ণনার প্রতাপ নেই আমাদের প্রযোজনা, তবে অন্তঃস্রোতে কাহিনী কথনের একটি সুর অনুভব করা যায় হয়তো, সেটা বাংলা ঐতিহ্যবাহী নাট্যের প্রণোদনা। জীবন ও রাজনৈতিক বাস্তবতা উপন্যাস প্রায় পুরোটাই বর্ণনামূলক। নির্দেশক সৈয়দ জামিল আহমেদও সেটি অবিকৃত পন্থায় মঞ্চে উপস্থাপন করেছেন। আমরা দেখতে পাই বিভিন্ন চরিত্র যেমন নিজের অংশটুকু বয়ান করে চরিত্র হতে বিযুক্ত না হয়ে আবার কখনো কখনো নিরেট বর্ণনাকারীদেরও রূপান্তরিত হয় সে। আমরা অবাক হয়ে দেখি মাত্র 20 জন কুশীলবের পদচারণায় কিভাবে মুখরিত হয়ে উঠছে একটি শূন্যতম। তারা আবৃত্তি করে যাচ্ছে কঠিন একটি টেক্সট। বর্ণনাত্মক রীতির যে শক্তি তাই ফুটে উঠছিল অভিনয় শিল্পীদের চলনে বলনে। একজন নারীর দিনপঞ্জির মতো করে লেখা উপন্যাস আগুন পাখি প্রযোজনাটিতে বর্ণনাত্মক নাট্যাভিনয় আঙ্গিককে মান্য করে নির্মিত। নির্দেশক রাকিবুল হকের মতে, ঐতিহ্যবাহী বাংলা নাট্য পরিবেশনায় কিচ্ছা কথন রীতি বহুদিন ধরে স্বতন্ত্রভাবে এই ভূখণ্ডে পরিবেশিত হচ্ছে। সেই কিচ্ছা কথনের রীতিতে সুর প্রধানতম অঙ্গ। কিচ্ছা কথনের রীতির ধারায় আমরা আগুন পাখি উপস্থাপন করতে চেয়েছি, তবে এর প্রধানতম অঙ্গ সুরকে আমরা বিচ্ছিন্ন করেছি। আবহ সঙ্গীত হিসেবেই সুর আগুন পাখির সঙ্গী হয়েছে। শারীরিক ভঙ্গিমার বদলে অভিনেতাদের মুখাবয়ব ব্যবহার করে রস নিষ্পত্তির পরীক্ষা চালিয়েছে আগুন পাখিতে। কাঁদো নদী কাঁদো উপন্যাসটিকে মঞ্চে তুলে আনতে নির্দেশক সেলিম আল-দীন বর্ণনাত্মক বাংলা নাট্যরীতির আশ্রয় নিয়েছেন। বোধ করি এছাড়া আর কোনো পথ তার সামনে খোলা ছিল না। কেননা অন্য যে কোনো নাট্যরীতির আশ্রয়ে উপন্যাস তার স্বীয় কাঠামো হারিয়ে শেষ পর্যন্ত নাট্য পাণ্ডুলিপিতে রূপান্তরিত হতো। বর্ণনাত্মক নাট্যরীতির আশ্রয় কথা কিংবা বর্ণনা এবং দর্শকের শিল্প মনস্ক চিত্ত। এই প্রসঙ্গে নির্দেশক সেলিম আল-দীন বলেন, নির্দেশক হিসেবে ওই উপন্যাসের দৃশ্যরূপ নির্মাণকে বলেছি উপন্যাসের মঞ্চ ভ্রমণ।
এর অন্তরালবর্তী অর্থ এরকম যে মূল উপন্যাসটির কাহিনী মাত্র সম্বল করে অঙ্ক দৃশ্য রচনাপূর্বক সংলাপের পর সংলাপ বসিয়ে তার নাট্যরূপে রূপান্তরিত করা নয়। সচরাচর শতবর্ষের বাংলা থিয়েটার উপন্যাসকে যখন মঞ্চে এনেছে তখন এই উপন্যাসের ছাঁচটা পাশ্চাত্য প্রভাবিত অঙ্ক দৃশ্য বিভাজিত নাট্য আঙ্গিকেই আত্মবিলোপ করে দেখতে পাই। কিন্তু উপন্যাসের মঞ্চ ভ্রমণে আমরা ওই প্রথাগত রীতিকে অস্বীকার করবার চেষ্টা করেছি। আমরা যা চেয়েছি তা উপন্যাসের ভাষা এবং গল্পের বাঁকসমূহকে হুবহু মঞ্চে তুলে আনতে। সে আনার অবলম্বন বর্ণনাত্মক বাংলা নাট্যরীতি। এই নাটের একাধিক চরিত্রকে পৃথক অভিনয় শিল্পীর মাধ্যমে মঞ্চে উপস্থাপন করা হয়েছে। একটি উদাহরণ দেয়া যেতে পারে। সকিনা খাতুন মেয়েদের মাইনর স্কুলে মাস্টারনিগিরি করে। পরদিন সকালে সে স্কুলে যাবার জন্য তৈরি হচ্ছে, এমন সময়ে আবার আওয়াজটি শুনতে পায়। কোথাও কোথায় একটি নারী কাঁদছে। কে কাঁদে, কোথায় বা কাঁদে? তবে স্কুলের তাড়াতাড়িতে সে বিষয়ে তখন বিশেষ ভাবা হয়ে ওঠেনি। সারাটি দিন কথাটি মনেও পড়েনি। এই অংশটুকু দৃশ্যায়নে নির্দেশক তিনজন অভিনয় শিল্পীকে মঞ্চের তিন কোণায় ছাতা মাথায় দাঁড় করিয়ে দেন। এরপর তিনজনই এক জায়গায় অবস্থান করে পুতুলের মতো হাঁটার ভঙ্গিতে আবারও সামনে ছাতা এনে চক্কার মতো ঘুরিয়ে সংলাপ আওড়ে যান। নির্দেশকের ভাষ্য, যৌবন প্রতারিত অন্তর্মুখী সকিনাকে তিনটি চরিত্রে ভাগ করেছি। কোরীয় ছাতা নৃত্য এবং এখনকার পুতুল নাচের মুদ্রা যুক্ত হয়েছে তাদের অভিনয়। উপন্যাসটিতে কালু মিয়া, কালু মিয়ার জামাই মোহাম্মদ মোস্তফা, খোদেজা, মোস্তফার মা আমিনা খাতুন, ক্ষীণ যৌবনা সকিনা, উকিল কফিল উদ্দিন, ডাক্তার বোরহান উদ্দিন, তবারক ভূঁইয়া, লস্কর সর্দার, সলিম মিয়া ইত্যাকার অজস্র চরিত্রের সমাবেশ ঘটেছে। বর্ণনাকৃতির আশ্রয়ে একজন অভিনেতা অভিনেত্রী রূপায়ণ করেছেন অনেকগুলো চরিত্র। আবার একটি চরিত্রই বিভিন্ন সময়ে বিভিন্ন পাত্রপাত্রী দ্বারা রূপায়িত হয়েছে। একটি চরিত্র একাধিক অভিনয় শিল্পী দ্বারা নিষ্পন্ন হওয়ায় যে দৃষ্টান্ত বাংলা ঐতিহ্যবাহী পরিবেশনাগুলোতে রয়েছে তার প্রেরণা ক্রিয়াশীল ছিল এমত ভাবনা। জীবন ও রাজনৈতিক বাস্তবতা নাট্যে ২০ জন অভিনয় শিল্পী রূপায়ণ করেন ৭০টি চরিত্র। এটি কেবল সম্ভবপর হয়েছে একজন অভিনয় শিল্পী একাধিক চরিত্র অভিনয় করার ফলে। উদাহরণ হিসেবে বলা যায় মোমেনা লতিফা, মুক্তিযোদ্ধার মা, মহল্লাবাসী, জয়নব বেগম এই চরিত্রগুলোর অভিনয় শিল্পী একজন। অথচ তাতে করে চরিত্রের উপর দর্শক হিসেবে আমাদের যে বিশ্বাস সেখানে ঘাটতি তৈরি হয় না কোনো। আবার উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আব্দুল মজিদের কিশোর ও যুবক অবস্থারূপে দুইজন ভিন্ন অভিনয় শিল্পীকে উপস্থাপন করেছেন তিনি। কখনো তাদের মুখোমুখি করেছেন, কখনো একজনের চলমান। মফিজুল হক। ধন্যবাদ বন্ধুজন, সভাপতি আজকের আয়োজনের নাসিরউদ্দিন ইউসুফ এবং মূল প্রবন্ধকার রুবাইয়াত আহমেদ, বাংলাদেশ, যারা আজকে ঢাকা থিয়েটারের এবং গ্রাম থিয়েটারের এবং বাংলা নাটকের যারা সহকর্মী সহযাত্রী সারা দেশে ছড়িয়ে রয়েছেন, সকলকে এই দুর্যোগের সময় শুভকামনা জানাই। আর আজকের দিনটি সত্যি একটা তাৎপর্যের দিনই, এবং এই যে বলা হয়েছে জন্মদিন, সেলিম আল দীন উৎসব, আমার মনে হচ্ছিল যে উৎসব কথাটার মধ্যে যে সার্বজনীনতা ও বৈচিত্র্য এবং নানা মানুষ নানাভাবে উৎসবে সামিল হয়, এবং এই সামিল হওয়ার মধ্য দিয়ে আবার তারা পরস্পরের হৃদয়ের উষ্ণতা ভাগ করে নেয় এবং নিজেরাও একটা আনন্দ বয়ে আনে, আরেকটা আনন্দ স্রোত তারা বইয়ে দেয়। তো সেলিম আল দীন, আমার মনে হচ্ছিল যে এক কথায় যদি কিছু বলা যায় তাহলে সেলিম আল দীনের জীবন হচ্ছে একটা উৎসব, এবং এই উৎসবের এরকম সার্বজনীনতা, এই উৎসবের আনন্দময়তা, এই উৎসবের গভীরতা, আর এই উৎসবের মধ্য দিয়ে নিজেকে চেনা, আরো নিবিড়ভাবে জানা বোঝা এবং জীবনকে নিবিড়ভাবে আলিঙ্গন করার শক্তি, এই সমস্ত কিছু যাকে ঘিরে আহরণ করা যায় যে এই মানুষটি নিবেদিত ছিল নাটকে। কিন্তু যদি আমরা সেই নাটকের দিকে তাকাই, নাটকের রচনার দিকে তাকাই, নাটকের উপস্থাপনার দিকে তাকাই, নাটক নিয়ে তার সমগ্র ভাবনার দিকে তাকাই এবং
নাট্য বোদ্ধা তৈরি করার জন্য তার যে সাধনা সেই দিকে, তাহলে আমরা মানে বিস্মিত হতে হয়। আর খুব অল্পে সেলিম আল দীন সম্পর্কে বলা আর আমাদের জন্য আরো এটা মানে দুরূহ হয়ে ওঠে যে সেলিম আল দীন, আমি বা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমরা একটা প্রজন্মের সন্তান, সময়ের সন্তানও বটে। এবং আমি হয়তো কিছুটা অগ্রজ, তারপর সেলিম আল দীন, তারপর নাসিরুদ্দিন ইউসুফ এবং আরো অনেক আমাদের সহযাত্রী রয়েছে। স্বাধীনতার পর এই নাট্য যাত্রাটা যারা করেছে আমি তাদের তাকিয়ে দেখেছি তাদেরকে, এবং সেই দেখার মধ্যে অনেক রকম সম্ভাবনা, অনেক রকম স্ফুরণ, আর খুব বিস্ময়ের সঙ্গে জাগরণটাও আমরা দেখেছি। আর এই জাগরণে সেলিম আল দীনের সেই একেবারে শুরুতে যে যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য উৎসব বা বহু বচনের নাটক বা নাট্যচক্রের, তারপরে ঢাকা থিয়েটার, এবং শুরুতে মনে হয় যেন যেটা স্বাধীনতার পরের বাংলাদেশে যেটা ঘটেছে, যে এত বিশাল অভিজ্ঞতার জন্যে আমরা কেউ বোধহয় প্রস্তুত ছিলাম না। আমাদের প্রত্যেকের জীবনকে এত বিপুলভাবে সেটা নাড়া দিয়ে গেছে যে আমরা কিছুটা হতবুদ্ধিকর একটা পরিবেশ। আবার সেখানে একটা বিশাল অর্জনের জায়গায় আমরা এসে যেন একটা অন্ধকার থেকে হঠাৎ আলোর ঝলকানি পেয়ে একটা একেবারে একটা রবি করজ্জ্বল একটা উন্মুক্ত প্রান্তরে এসে আমরা দাঁড়ালাম। আমাদের চোখ ধাঁধিয়ে গেছে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছি এই দাঁড়ানোটার সঙ্গে যে দেশ, সমাজ, জাতির যে জাগরণ এবং সেইখানে যে জাতিসত্তার যে আবিষ্কার, আর সেই আবিষ্কারের মধ্যে গোটা জাতিকে যে অসাধারণ একটা ঐক্যবদ্ধ সূত্রে আবদ্ধ করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং মুক্তিযুদ্ধের মতো একটা অবিশ্বাস্য একটা আয়োজনে সবাই ঝাঁপিয়ে পড়লো, এই সব কিছু মিলে এইরকম অভিজ্ঞতা বোধহয় হাজার বছরেই আসলে এইরকম অভিজ্ঞতা আসে একটা জাতির জীবনে। আর হাজার বছর কথাটাও যেন কিভাবে কিভাবে এই বাংলাদেশের অভিযাত্রার সঙ্গে এটা গেঁথে গেল। আর এই গেঁথে যাওয়ার জন্যে যে সাধনা, সেটা তো নানাভাবে হয়েছে, কিন্তু শিল্পের ক্ষেত্রে এই সাধনাটা অসাধারণভাবে করলেন সেলিম আল দীন। আর যেহেতু এটা নাটক, এটা অবশ্যই একটা লিখিত রূপ তার থাকে, কিন্তু নাটক তো হচ্ছে বাস্তব উপস্থাপনা, সজীব মানুষ, সজীব ভাবে মানুষের সঙ্গে সংযোগ। আর সেই কাজটিতে ঢাকা থিয়েটার, নাসিরুদ্দিন ইউসুফ, এবং আজকে এখানে রয়েছেন শিমুল ইউসুফ, আর তার সঙ্গে আরো আরো অনেক মানুষ, সবার কথা হয়তো উচ্চারিত হচ্ছে না, কিন্তু সবাইকেই সেই জায়গায় আমাদের গণ্য করতে হয়। তাদের মধ্যে কেউ কেউ নেই আমাদের মধ্যে, তাদেরও আজ খুব গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি, আর তাদের ভূমিকাগুলো এখানে যে তাৎপর্য রেখেছে সেটাও মনে করি। তো সেই সেলিম আল দীনের যে অভিযাত্রা বলবো, যে একে একে সেই অভিযাত্রার মূল কথাটা যদি আমি দেখি, এখন মনে হয় যে নিজেকে নিজে ছাপিয়ে যাওয়া। এটা মানুষ পারে যখন নিজেকে নিজে ছাপিয়ে সে হয়তো একটা অর্জনের জায়গায় গেল, সামাজিক নানা স্বীকৃতি তার অর্জিত হলো, নানাভাবে কৃতিত্ব হলো, এবং এরকম একটা সময় দেখা যায় যে তার যে যাওয়ার জায়গাটা সেটাও বোধহয় কিছুটা বলা যায় যে ফুরিয়ে আসতে থাকে। কিন্তু সেলিম আল দীন আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় যে যখনই আমি দেখছি, যখনই নতুন কোনো নাটক নিয়ে আসছে বা নতুন লেখা বা নতুন কিছুর মধ্যে দিয়ে নতুন করে নিজেকে তিনি আবিষ্কার করছেন, আর সবাইকে সেই আবিষ্কারের সঙ্গী করে তুলছেন। এটা যে কত বড় একটা কাজ, এবং এটার কোনো খান্তিহীন, এটা একটা অনিঃশেষ অভিযাত্রা। এবং এখন আরো মনে হয় যে খুব অকাল মৃত্যু সেলিম আল দীনের, এটা আমরা কেউই আমরা এরকম একটা আকস্মিক জীবন অবসানের জন্য প্রস্তুত ছিলাম না। কিন্তু এই অভিযাত্রাটা সেলিম আল দীনের জীবন অবসানে থেমে থাকেনি, এবং এটা নানাভাবে এটা বিস্তার পেয়েছে। কে কিভাবে করছে, কারটা কিরকম, সেই বিবেচনাটা খুব বড় বিষয় নয়। উৎসবে যেমন যার যেমন সামর্থ্য আছে, শক্তি আছে, সবকিছু নিয়েই তিনি সামিল হন, আর যিনি সামিল হন তিনি উৎসবে একটা মাত্রা যোগ করেন। ফলে আমার এটা খুব মনে হয় যে সেলিম আল দীনের
অনুগামী বলি, সেলিম আল দীন দ্বারা অনুপ্রাণিত বলি, বা সেলিম আল দীনের যে পথরেখা সেটার ইশারাতে যারা উদ্দীপ্ত, এক একজন এক একভাবে কাজ করবেন, কিন্তু এই সকলের কাজেরই একটা মূল্য আছে, এবং সেই জায়গাটাই আমার মনে হয় যে সেটাই হচ্ছে যে একটা অসাধারণ নাট্য উৎসব কিন্তু বাংলাদেশে বহমান রয়েছে, এবং এই উৎসবের নানা দিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। আমার রুবাইয়াত আহমেদের লেখাটা আমাকে যখন পাঠানো হয়েছিল আমি পড়েছি পুরোটা। আমার মনে ছিল যে ঠিক এইরকম আলোচনার জন্য পুরোটা হয়তো পাঠ করা একটু কঠিন হয়ে যায়, কিন্তু এটা নিশ্চয়ই লিখিত, যেহেতু এটা ঢাকা থিয়েটার নিশ্চয়ই এটা সার্কুলেট করবে, এটা অনলাইনেও সবার হাতে হাতে পৌঁছবে, এবং সবাই আলাদা আলাদা ভাবে এটা পাঠ করার সুযোগ পাবেন। ফলে আজকে যে আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে সেটা কিন্তু একটা পূর্ণতা এই আলোচনা সবাই আজকে সেই জায়গাটাও তৈরি করেছে। তো সেখানে আমার মনে হচ্ছিল যে এটা দেখার আরেকটি ধরন, এবং এই ধরনটা উৎসটা সেলিম আল দীন, কিন্তু রুবাইয়াত আহমেদ তার মতো করে সেই উৎস থেকে আবার তাকিয়ে দেখতে চেয়েছেন যে অন্যান্য নাটক, এই নাটকে এখানে সেলিম আল দীনের একটি নাটকের প্রসঙ্গ এসছে, কিন্তু আরো অন্যান্য নাটকের প্রসঙ্গ, এবং সেইখানে কি করে উপন্যাস নাটকে উপস্থাপিত হয়েছে তার নানা ধরন এখানে যে কয়টি নাটক বেছে নেওয়া হয়েছে এখানে উপস্থাপিত হয়েছে। এই সবকিছুর সঙ্গে সবাই একমত হবেন বা আমিও যে একমত হব সেটা বড় বিষয় নয়, কিন্তু একটা নতুন দৃষ্টি অবস্থান থেকে এই নাট্য চর্চার দিকে আলোকপাত করা, যেটা খুব গুরুত্ববহ। আর শুরুতে রুবাইয়াত যে কথাটা বলেছে আমরা সকলেই সেটা খুব মান্য করি। পিটার ব্রুকের যে কথাটা, যে এমটি স্পেস কথাটা তো তিনিই নিয়ে এসেছিলেন। আসলে এই এমটি স্পেসটা যখন সেলিম আল দীন এই কথাটা বোধহয় বলেছিল তার নাটকে, যে গঠিত হই আবার শূন্যে মেলাই, এবং শূন্যে মিলিয়ে যায় বটে নাটক, কিন্তু নাটকের রেসটা তো থেকে যায়, আর নাটক গঠিত হয় শূন্যের মধ্যেই। তো পিটার ব্রুকের কথাটার সঙ্গে সেলিম আল দীনের এই উপলব্ধিরও আমি একটা সাযুজ্য দেখি, যে পিটার ব্রুক যেমন বলেছেন যে নাটক হচ্ছে একটা পরিসর, যেই পরিসর শূন্য থাকে আর যেই পরিসর নানাভাবে পূর্ণ হয়ে ওঠে। তিনি বলছেন যে একজন পুরুষ বা নারীও যদি আমরা বলি, যে যখন এই শূন্য পরিসরের মধ্যে দিয়ে হেঁটে যান আর সেটা যখন আরেকজন অবলোকন করেন তখনই নাটক তৈরি হয়ে যায়। তো এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ, আর এই কথাটার মধ্যে এটাই আমরা বুঝি যে এই যে শূন্য পরিসরে কেউ একজন হেঁটে চলে গেল, এই হেঁটে চলে যাওয়াটা তো কেবল হাঁটা নয়, এই হাঁটাটা তো একটা সাধনার মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন। এই হাঁটার তো অজস্র ভঙ্গি হতে পারে, এই হাঁটার মধ্যে তো অনেক রকম উপাদান এখানে চলে আসতে পারে। তিনি কিন্তু একটা বিশেষকে এখানে মূর্ত করে তোলেন, এবং ফলে এর পেছনে যে সাধনা, এর পেছনে যে উপস্থাপনা, আর যেই মানুষটি এই নাটকটি দেখছেন, এই সজীব উপস্থাপনা দেখছেন, তখন যে ক্রিয়া হয়, যে সংশ্লেষণ হয়, যে অসাধারণ একটা শিল্প তৈরি হয়, সেটাই তো নাটক। আর সেলিম আল দীন এই শিল্প তৈরি হওয়ার পেছনের যে ইতিহাস আমি বলবো, পরম্পরা বলবো, ঐতিহ্য বলবো, এত গভীরভাবে দেখার চেষ্টা করেছিলেন যে সেটা খুব বিস্ময়কর মনে হয়। আর এর গভীরে তিনি যাচ্ছিলেন তো যাচ্ছিলেন তো যাচ্ছিলেন, এবং এই গভীর থেকে উপাদান আহরণ করছিলেন তো করছিলেন তো করছিলেন, এবং এর নানা রকম রূপ তিনি আমাদের সামনে দিয়ে গেছেন। ফলে তার নাটক একটার সঙ্গে আরেকটা আমি খুব মিল খুঁজে পাই না, এবং খুব বিস্মিত হই দেখে যে মানে কি করে একজন নাট্যকার এইরকম ভাবে কাজ করতে পারেন। আর এই নাটক যদি আমরা বলি যে লিখিত তার যে রূপ, সেটা এই শূন্য পরিসরে রূপায়িত যারা করলেন, আমি খুব মানে এখানে সেলিম আল দীনের সঙ্গে নাসিরুদ্দিন ইউসুফ, শিমুল ইউসুফের কথাটা যুক্ত করি, এটা দেখতে চাই। এবং তার সঙ্গে যে যে ধারাবাহিকতা, পরম্পরা তৈরি হলো, যে আন্দোলন তৈরি হলো, এবং আজকে গ্রাম থিয়েটার সেলিম আল দীনের একটি নিবিড় দিক, যে সেলিম আল দীনের মতো এত গভীরভাবে দেশের মানুষকে ভালোবাসা, তার জীবনযাত্রাকে অনুভব করার চেষ্টা করা, আলিঙ্গন করা, এটা আমার কাছে খুব খুব অসাধারণ মনে হয়। যে আমাদের তো আমরা সাধারণত একটা ভাগ করে নিই যে নগর এবং গ্রাম, আমাদের সভ্যতার মধ্যেও আমরা নগর সভ্যতা, গ্রাম সভ্যতা, কিন্তু সভ্যতা তো আসলে একটা একক, আর এই এককের মধ্যে খুব গভীরভাবে যদি আমরা গ্রাম বলি, সেই গ্রাম তো আবহমান বাংলাদেশ আসলে, যেটা
জহির রায়হানও যখন লিখেছিলেন যে 1000 বছর ধরে, এবং এই 1000 বছর ধরে পথ চলার যে যে বাণীমন্ত্র, এটা তো খুব দৃঢ়ভাবে সেলিম আল দীন আমাদের শুনিয়েছেন। তো সব মিলে আমি বলবো যে খুব মানে এক মাত্রায় সেলিমকে বিচার করা যায় না, এবং এই বহুমাত্রিকতাটা আবার কেউ এককভাবেই যে এটা করে ফেলতে পারবেন সেটাও আমার কাছে মনে হয় যে এটা সম্ভব নয়। ফলে উৎসব যেমন, উৎসবের আয়োজনকে কোনো এক অনুষ্ঠান, এক উপস্থাপন, এক সত্তা দিয়ে যেমন বোঝানো যায় না, সেলিম আল দীনের নাট্য উৎসবটা সেরকম একটা অসাধারণ উৎসব। আর আমি খুব আমার মানে তার নাটকে তার যে প্রতিফলন আছে, আমি যখন সেলিমের অন্যান্য লেখা পড়ি, গদ্য লেখাগুলো পড়ি বা নাটকেরও বিভিন্ন জায়গা, আমার কাছে তো এটা সবসময় মনে হয় যে তার নাটক অবশ্যই তো মঞ্চায়িত নাটককে আমরা বেশি বড়ভাবে দেখি, কিন্তু নাট্য যেটা মানে যেটা রচিত ভাষ্য, সেটাও খুব অসাধারণ। আর সেখানে এটা আমার কাছে খুব মানে অবাক লাগে যে সেলিম আল দীনের নাটক যখন মানে যে কোনো একটা জায়গা খুলে সে অংশটা পড়া যায়, আর পড়লে পাঠক একটা নতুন কিছু সেখানে পেয়ে যান। কে কিভাবে পাবেন সেটার কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজনও নাই, দরকারও পড়ে না, কিন্তু তিনি পাবেন। নাটক যখন উপস্থাপিত হয় তখন সেটার আরেকটা শক্তি তৈরি হয় যে মঞ্চে বা কোনো শূন্য পরিসরে যখন নাটকটা মঞ্চায়িত হয় তখন অনেক মানুষ একত্রে সেটা দেখে। এই একত্রে একটা শিল্পকে অবলোকন করা এবং জীবন্ত মানুষেরা সেটা দেখে, সেটার আবার আরেক মাত্রা। ফলে সেলিমকে তো পাওয়াও যায় অনেক রকম ভাবে। কেউ নিবিড় পাঠ নিচ্ছে বিচ্ছিন্নভাবে, কেউ নাটক অবলোকন করছে সম্মিলিতভাবে। আর এই যে সম্মিলিতভাবে অবলোকনের শক্তি বা নিবিড় পাঠ যিনি বিচ্ছিন্নভাবে নেবেন, তার ভিতরে কিন্তু আকুতি জন্মায় যে এই অনুভূতিটা তিনি অন্যের সঙ্গে ভাগ করে নেবেন। এবং আমার মনে হয় যে বিচার বিশ্লেষণ যখন হয় তখন এই আকুতিটা সেখানে খুব প্রবলভাবে থাকে, এবং সেই জন্য রুবাইয়াতে লেখাটা আমার মনে হয়েছে যে এরকম একটা আকুতির প্রকাশ, এবং এইরকম প্রকাশ আমরা আরো অনেক চাইব, যে সবটাই সেলিম আল দীনকে নিয়ে নয়, কিন্তু সবটা যখন আমরা পড়ছি বা আমি পাঠ করলাম তখন সেখানে সবটার মধ্যে আবার সেলিম আল দীনকে পাওয়া যায়। তো আজকের দিনটি সত্যি সত্যি একটা উদযাপনের দিন, আর এই উদযাপন ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটার নানাভাবে করে, আর এই উদযাপনটা সারা বাংলাদেশে ছড়িয়ে যায়। সেটা আমার কাছে মনে হচ্ছে যে সেলিম আল দীনকে স্মরণ করার ক্ষেত্রে একটা সার্থকতা আমরা সেখানে খুঁজে পাই। কেননা সেলিম এত নিবিড়ভাবে ভালোবেসেছিলেন তার স্বদেশকে, এবং তার সঙ্গে আমি বলবো যে বিশ্ব মানবকে, মানব অস্তিত্বকে। আর এত তার বর্ণনায় এত সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়, এবং সেটা কত রকম ভাবে উঠে আসে, সেটা বাংলার নদী বলি, বাংলার ফুল ফল মাছ বৃক্ষ তরুলতা, তার সঙ্গে জীবনের খুব একেবারেই খুবই সাধারণ সাদামাটা মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া, আর সেই সবকিছু আবার অসাধারণ হয়ে ওঠে সেলিমের একটা একটা জাদুকাঠি সেলিম আল দীন আয়ত্ত করেছিল। এই জাদুকাঠি সবার হাতে থাকে না। এই জাদুকাঠি অর্জন করার জন্য যে নিভৃত সাধনা, সেটা তো সেলিম করেছিল দিনের পর দিন, রাতের পর রাত, আর এই সাধনা সম্মিলিতভাবে করেছিল, যার উত্তরসূরি আজকে এই আয়োজন। তো সব মিলে আমি বলবো যে আমার বলাটা এই জন্য আমি বলছি যে খুব দুরূহ, কেননা আমার মুগ্ধতার সীমা আমি খুঁজে পাই না। আর এই মুগ্ধতা নিয়ে যখন দেখি তখন কিন্তু নিবিড়ভাবে দেশটা কি জানার একটা সুযোগ পাই, মানুষকে বোঝার একটা সুযোগ পাই। আর এই সুযোগটা যিনি দিয়েছেন একেবারে আমাদের চোখের সামনে, সেলিম আল দীন সেই ঢাকা শহরে তার অস্থিরতা, তার নাটকগুলো শুরুর বলা যায় যে একটা একটা ক্রোধও আমরা বলতে পারি, একটা অস্থিরতা বলতে পারি, আর একটা স্বপ্ন তাড়না তার, এবং এই স্বপ্ন তাড়নাই তাকে নানা রকম ফর্মে নানা রকম নাটকের দিকে নিয়ে গেছে। আর নানা রকম বলা যায়, আমরা হয়তো এক কথায় এখন হয়তো একটা পোশাকি ভাষায় বলতে পারি যে এক্সপেরিমেন্টালিজম, কিন্তু সেলিম ঠিক এক্সপেরিমেন্টালিজম করেননি। পিকাসো একসময় বলেছিলেন যে আমি খুঁজি না, আমি পেয়ে যাই, আই ডু নট সার্চ, আই ফাইন্ড। সেলিম কিন্তু খুঁজেছেন, কিন্তু তার চেয়ে বড় কথা সেলিম পেয়ে গেছেন। আর এই পেয়ে যাওয়াটাই সেলিম আল দীনের জাদুকাঠি,
যেটার ছোঁয়া আমরা পেয়েছি, দেখেছি, আর যেই জাদুকাঠির ছোঁয়াটা বহমান থাকবে। আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আমার খুব ভালো লাগছে যে আমি অন্তত দুটি কথা সেলিম আল দীন সম্পর্কে আপনাদের কাছে সঙ্গে ভাগ করে নিতে পারছি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটারের কাছে। আর অসাধারণভাবে আমিও কৃতজ্ঞ আপনাদের সবার মতো সেলিম আল দীনের কাছে। সেলিম আল দীন সম্পর্কে আপনাদের কাছে সঙ্গে ভাগ করে নিতে পারছি। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুকে অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার ঢাকা থিয়েটার, গ্রাম থিয়েটারের কাছে। আর অসাধারণভাবে আমিও কৃতজ্ঞ আপনাদের সবার মতো সেলিম আল দীনের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ মফিদুল হক। আমি আমার কথাগুলো পরে বলবো, আমার সময় যেহেতু অল্প, সেহেতু বক্তাদের কাছে চলে যাই। এরপরে অধ্যাপক আফসার আহমেদ। অধ্যাপক আফসার আহমেদ, অধ্যাপক আফসার আহমেদ যদি না থাকে, একটু পরেও যদি আসে, তাহলে আমরা শিমুল ইউসুফকে বলতে পারি সেলিম আল দীনের নাটক থেকে পাঠ অথবা সঙ্গীত অথবা শিমুলের যা ইচ্ছে তার অভিজ্ঞতা, অনুভূতি বলতে পারে। শিমুল ইউসুফ। আমি সবসময় পাঠ করি অথবা গান, সেলিম ভাইয়ের গান যেগুলো আছে সেগুলো গাই। তবে একটা জিনিস আজকে বলতে ইচ্ছে করছে যে এই যে বর্ণনাত্মক কৃতিতে আমরা অভিনয় করি, সেই অভিনয়ের ভাবনাটা আমাদের মধ্যে কি করে আসে, বা এই টেকনিকটা আমরা কি করে প্রয়োগ করি মঞ্চে, সেটা আমার মনে হয় যারা দেখছেন গ্রাম থিয়েটারের, ঢাকা থিয়েটারের, তাদের সবার জন্যই একটু ভালো লাগবে। আমি কিভাবে করি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব, এবং কিছুটা জায়গা, কিছু কিছু অংশ আমি পড়েও আপনাদেরকে শোনাবো। বর্ণনাত্মক কৃতিতে সবচেয়ে বেশি যেটা আমার মনে হয়, যা পাঠ করছি, যেটা প্রবন্ধ আকারে আছে আমাদের কাছে, এখনো গল্প নয়, কিছুই নয়। সেলিম ভাই বলেছেন মঞ্চে উচ্চারিত যে কোনো শব্দই সংলাপ। তো সেইভাবে ভেবে নিলে যদি আমরা দেখি, আমি যেরকম জৈবতী কন্যার মন বা চাকা আমার প্রথম ন্যারেটিভ স্টাইলে অভিনয় করা, তখন কিন্তু আমি বুঝতে পারতাম না কি করে করবো। হঠাৎ করে একদিন আমার মনে হলো যে আমরা তো মনে মনে অনেক কথা বলি, সারাদিন কথা বলি, কিন্তু মনের সাথে মন, তো সেটাই তো ডেলিভার হবে আহ মঞ্চে। এবং যে কথাগুলো লেখা আছে সেই জায়গাটা দেখে দেখা, চোখ বন্ধ করে সেই জায়গাটায় পৌঁছে যাওয়া, এবং সেই জায়গাটার আহ আবহাওয়া কিরকম, সেই জায়গাটার পরিবেশটা কিরকম, তখন সন্ধ্যা কি রাত অথবা দিন অথবা মধ্যাহ্ন, এগুলো দেখে অনুভব করে তারপর নিজেকে আগে কনভিন্স করতে হবে, তারপরে সেটা মঞ্চে উঠে ডেলিভার করতে হবে। দর্শক আমার সাথে সাথে কিন্তু সেই জায়গাটি দেখে আসবে। তারা সেখানে না গেলেও তারা তাদের মন থেকে, তাদের দৃষ্টি, মানসিক দৃষ্টি থেকে সেই জায়গাটা তারা অনুভব করার চেষ্টা করবে। সেই প্রক্রিয়াটাতে যেতে হলে প্রচুর মনোসংযোগের প্রয়োজন হয়, এবং প্রচুর কবিতা পাঠ বা যে কোনো পাঠ, তার সঙ্গে সঙ্গে পাঠের সঙ্গে সঙ্গে অনুভবটা খুব দরকার পড়ে। এবং আমার যেহেতু আরেকটি মানে সঙ্গীত আমার জন্মগত ভাবে আমার সঙ্গে জড়িত, সেই কারণে আমার জন্য সুবিধা হয়েছে যে গীতল অভিনয়ের যে সেলিম আল দীন বারবার বলে গেছেন যে গীতল অভিনয়, সেই জায়গাটাতে পৌঁছতে। তো সেখানে পৌঁছাতে হলে সংলাপ কোথায় ছাড়ছি, এবং আমার কোয়ার্টিস্ট যদি থেকে থাকে সে সংলাপ কোথা থেকে ধরবে, অথবা আমি আমার ন্যারেটিভ যেখানে ছাড়ছি আমাকে আবার সেখান থেকে ধরতে হবে। এই জিনিসগুলো মাথায় থাকলে খুব ভালো হয়। যেমন সঙ্গীতের ক্ষেত্রে আমি যদি বলবো যে গান গাইতে গাইতে আবার ন্যারেশনে চলে আসা, গানটা সেখানেই ছাড়তে হবে যেখান থেকে আমি ন্যারেশনটা ধরতে পারবো। এই টেকনিক গুলো আমার আসলে সবাইকে নিয়ে বসে কাজ করা উচিত, যেহেতু প্যান্ডামিকের কারণে কিছুই করতে পারছি না।
তারপরে আমি গ্রাম থিয়েটার এবং ঢাকা থিয়েটার কে অনুরোধ করব, কিছু কিছু ক্লাস যদি আমার সঙ্গে করে ছেলেমেয়েরা, যদি উৎসাহিত হয় ন্যারেটিভ স্টাইলের এবং এই টেকনিক গুলো শেখার জন্য, তাহলে আমি অবশ্যই তাদেরকে এই টেকনিক গুলো শেখাতে পারবো। এবং যতটুকু আমি জানি, যতটুকু সেলিম আল দীন নাসিরুদ্দিন ইউসুফের কাছ থেকে আমি শিখেছি, গ্রাম থিয়েটারের থেকে শিখেছি, আমি সেইটুকু আহ, আহ, আপনাদেরকে পৌঁছাতে পারবো আশা করি। যদিও প্র্যাকটিস এখন কিছুই নাই, তারপরেও আমি জৈবতী কন্যার মন থেকে, যেহেতু এটা আমার প্রথম দিকের ন্যারেটিভ, সেখান থেকে আমি কিছুটা পাঠ করে শোনাই, কিছু কিছু অংশ। এখানে প্রথমেই আছে জৈবতী কন্যার মনে আত্মাকে আহ্বান করে যে গানটা, বর্ণে মেঘ নীলিম হে ছায়া নারী। আমি গানটা করছি। বর্ণে মেঘ নীলিম হে ছায়া নারী, এই যন্ত্রধ্বনির সোনার সিঁড়িতে পা রাখো তুমি আইসো, তুমি দুই নামে দুই কায়া, একই জৈবতী কন্যা, পরলোকের ধূম অগ্নি ভেদ করো, তবে আইসো তবে আইসো তবে আইসো, বর্ণে মেঘ নীলিম। এই সুরার ভাষার গোলাপি মুক্ত দানা, কবির অঞ্জলিতে তোমার জন্য তুমি আইসো, তুমি আইসো, তুমি আইসো। আমি কালিন্দী, নরকগামী মৃতের আবাসস্থল থেকে গন্ধকের বিষ ধোয়া ও উড়ন্ত অগ্নি পেঁচাদের ধারালো চঞ্চুর আঘাত পেরিয়ে এখানে এসেছি। আমি যেখানে ছিলাম সেখানে ধূম্রলোক, তার শেষে দোজখের দরজা, দরজার উপর সেই ভয়াবহ শাস্তির চিত্র আঁকা ধর্মগ্রন্থে ঠিক যেভাবে বর্ণিত হয়েছে। আমি দুই জন্মে এক নারীর দুই মন, দুই জন্মে এক জৈবতীর দুই মন, তবে হয় জৈবতী কন্যার মন। আমি দুবার দুই জননীর উদর ছেড়ে রক্ত লালার স্রোতে নেমে এসেছিলাম, দুবারই যৌবনের উপান্তে এসে খুন করে ফেলে নিজেকে। প্রথম মৃত্যুর পর এক বিষণ্ণ দেবদূত আমার আত্মাকে তার হাতের মুঠোয় তুলে নিয়েছিল। তার কররেখার সুগন্ধ আমার মৃত্যু বিষকষ্টের উপর হিমের কুচি ছড়ালো। টুনটুনি ডিমের চেয়ে ছোট নয় আত্মা, নীল। আমি যেতে যেতে টের পাই দেবদূতের চোখে জল। আমি ডিমের ভেতর থেকে ছোট্ট করে বলি, কাঁদো কেন হে উজ্জ্বল দেবদূত? দেবদূত বলেন, কালিন্দী, তোর জন্যে। তারপর নীল বর্ণের বিশাল দুয়ার পেরিয়ে সৌগন্ধ ভুবনে ঢুকে যায়, ঈশ্বরের কাছে পৌঁছাবার দরজা। সেই মহানীলের ছোট্ট এক বিন্দু এই কালিন্দীর আত্মা, বুকের ভেতরে সামুদ্রিক করি ঝমঝম করে বাজে। শুনতে পাচ্ছ? তোমার জন্য ফেরেশতাদের কোনো গান নেই? স্বর্গের বাতাস বইছে না, স্থির কাঁচ হয়ে আছে? আত্মহত্যাকারীর জন্যে স্বর্গের কোনো করুণা নেই। আমি মুঠোর ভেতর থেকে চেঁচিয়ে বলি শরৎকালের টুনটুনির গলায়, দেবদূত, আমার আবার জন্মান্তর হলে শুধরে নেব ভুল। হবে কি জন্মান্তর? তারপর সপ্তম দুয়ার পেরিয়ে সুগন্ধ ভুবনে ঢুকে যায়। কি প্রবল আলো!
আমি উজ্জ্বল হয়ে ঘেমে উঠি। ঈশ্বরের পায়ের কাছে পারদ বল ছুড়ে দেন দেবদূত। আমি গড়াতে গড়াতে প্রভুর পায়ের কাছে যাই। আলোর ভেতরে সুগন্ধ পেলাম এই প্রথম। ঈশ্বর, কেন আত্মহত্যা করেছিস জানি না। তুই কি এতই অহংকারী যে আমার বিশ্বভুবনকে তোর মনে ধরেনি? দেবদূত বলেন, ঈশ্বর, এ ছিল গীতিকার নারী, দেবদ্রোহী। পৃথিবীর প্রতি ওর টান রক্তে রক্তে ছিল, এখনো আশা দ্বিতীয়বার জন্মাবে পৃথিবীতে। ঈশ্বর বলেন, তবে যাও, আর মাত্র একবার কোন এক সমুদ্র মোহনার তটে জন্ম হোক তোর। প্রভু হোক বললেন হয়। আমি শিউরে উঠি, টের পাই প্রভু প্রেমে পড়েছেন আমার। এই একটি দৃশ্য হলো প্রথম কালিন্দীর ইন্ট্রোডিউস, আমি কে কালিন্দী, এবং আমার পরে পড়িয়ে আসবে। এবং আরেকটি জায়গা যেটা অনুভব দিয়ে বোঝা যাবে, যেটা আহ বলার ভেতর দিয়ে বোঝা যাবে। দর্শকরা যদি আমার সঙ্গে যেতে পারেন তাহলে আমি সার্থক, নইলে আমি ব্যর্থ। ভোরের কমলাবর্ণ আলো নিস্তারঙ্গ গাঙে শ্যাওলার ঘরে টোকা দেয়। সেখানে হঠাৎ রূপালী মাছের ঝাঁক। বাবা, কি মাছ এগুলান? কি করে কমু? এই যে এই যে এই যে চইলা গেল। কি কইরা কমু কত বর্ণের মাছের ঝাঁক চলে? কাজুলি, টাটকিনি, চাপিলা, বাতাসি। আমি ভাবি, এই যে ভেতরে আরেক পৃথিবী, বাঁকা রোদ, শ্যাওলা, রূপালী মাছের ঝাঁক, সব ঝাঁক বেঁধে চলেছে। রাত্রির নক্ষত্ররাও ছুটেছে আকাশে। মধ্যখানে আমি, বাবা, মাল্লা। আমার বুকের ভিতরে গোপন আশা ঝাঁক বেঁধে চলে। বাইরে থেকে কিছুই যায় না বোঝা। এই এক মজার খেলা শুরু হয় আমার। বাবা যদি বলেন অমা, আমি বলি ম্যাও। বাবা যদি বলেন মাথাটা একটু টিপে দে মা, আমি বলি তুই যদি মরে যাস বাবা, তবে আমি কাঁদতে কাঁদতে কাঁদতে। আমি কাল যে কজন সুন্দর মানুষকে দেখেছি সবাইকে ডেকে এনে চারপাশে বসাই। দেখো তো, কালো বলে কি আমি সুন্দর নই? জানো, আমি কি সুন্দর গাইতে পারি কীর্তন। বাবা যদি মন্দ বলেন, গাই না। আমি গলইতে চিত হয়ে শুই। জেলেদের মাছ ধরার ঘেরের পাশে ওরে ভুবন ও শঙ্খ ছিল। ওই যে আমাকে দেখছে ওরা, কি সুন্দর, অত উচ্চে, রোদ আর আকাশের কাছাকাছি। আচ্ছা, ওদের ডানায় কি রোদ আর নীল লেগে যায়? আহা, একটা পালক যদি খসে তবে তো ঘষে দেখতাম। যদি তাতে রোদ আর নীল রং হাতে লাগে তবে বুঝতাম রোদ সত্যি, নীল সত্যি। সহসা দেখতে পাই ছোট্ট একটা মাছ নখে তুলে গাঙের ওই পারে চলে গেল। কি মাছ? খরশোলা। দুটো ভুবন চিল রে। হঠাৎ মনে হয় দুটো চিলের একটা যদি আমাকে একটা ছোট্ট মাছ মনে করে ছোঁ দেয়, নখে বিধে শূন্যে তুলে নিয়ে যায়, চামড়ার ভেতরে নখ গেঁথে যাবে, দূর শূন্যে গাঢ় পাহাড়ের দেশে নিয়ে যাবে। তারপরে অবাক হয়ে দেখবে, ও মা, এ তো মাছ নয়। আহ, কিন্তু সত্যি ভয় করতে থাকে। আমার শরীরে জল ঝরছে। শ্যাওলার অনেক নিচে থেকে ভেসে উঠি আমি, কোনো এক অজ্ঞাত আনন্দ কিংবা শোকে। আমার চোখে পাতা নেই, শরীরে আঁশ, আরশির চাক
ভিত্তি বসানো। দেবেছো, দেবেছো, এই দিলেও ভয় পাই। না না, ভয় না, সত্যি ভয় না। ওরকম ঝাপটা খেতে ইচ্ছে করে, ওরকম ছো খেতে ইচ্ছে করে। আর কেউ নয়, আর কেউ নয়, হঠাৎ আমাকে খামচে দিয়ে শূন্যে তুলে নিয়ে যাক, নিয়ে যাক হে মনসা মা, হে নিমাই ঠাকুর। সে শঙ্কর নয়, সে পাগলা শিব, ভুবন জীব। বুঝতে পারি ঘরের আমি এই কালিন্দীকে বাইরের এই কালিন্দী ডেকে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শ্যামলী। আমি রুবায়েত কি আছে? রুবায়েত, স্যার আছে। তুমি আবার একটু বলবে? কোন জায়গা থেকে বলবো স্যার? আমি তো জানি না কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, কোন জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো আমি স্যার বলতে পারবো না। আমি বিচ্ছিন্ন হয়েছে কোন জায়গা থেকে স্যার? তুমি বিচ্ছিন্ন হয়েছো আচ্ছা স্যার, দরকার নাই, আমি পড়ছি আমার মতো করে। হ্যাঁ, আমি আমার মতো করে পড়ছি স্যার, কিছুটা অংশ। ওই আজকে তুমি ওই নাটকগুলি সব বলে, সেলিমের কাঁদো নদী কাঁদোর কথা বলে, তারপরে তুমি আরো দু একটা নাটকের নাম বলেছো। যাই হোক, মানে আমিও ভুলে গেছি আবার অন্য জায়গায়, টেনশনে আর কি। যা হোক, আমি কি করবো স্যার? তো ছোট্ট করে বলো, শুরু করো। হ্যাঁ, ইউসুফ হাসানের প্রতিটি নাটকেই সঙ্গীত বড় অংশ জুড়ে থাকে। এটি যেমন তার নিজস্বতার অভিজ্ঞান, তেমনি বর্ণান্তক নাট্যের ঐতিহ্যিক ধারার অনুগামী। দেবদাস নাট্য প্রত্যাশিতভাবেই সঙ্গীত মুখর ছিল। নির্দেশক ইউসুফ হাসান অর্ক মঞ্চে সরাসরি সঙ্গীত প্রয়োগে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই নাট্যেও তাই ঘটেছে, এবং অভিনয় শিল্পীদের কণ্ঠে যেমন অভিনয়ের মুহূর্তে গান বেজে উঠেছে, আবার নেপথ্যে ওঁত পেতে থাকা সঙ্গীত যন্ত্রী দলও সঙ্গত দিয়েছে প্রয়োজনীয় মুহূর্তগুলোতে। এই ক্ষেত্রে নির্দেশকের ভাবনা আমাদের সহায়ক হতে পারে। আমরা গল্পটি বলতে বলতে ভেবেছি, আর দর্শকের মনে গীতময়তার ক্যানভাস তৈরি করে ভাবাতে চেয়েছি হয়তো গোপন অভিপ্রায়। কিবোর্ড, ঢোল, শঙ্খ, নূপুর, হারমোনিয়াম, বাঁশি, মৃদঙ্গ, দোতারা, মন্দিরা ইত্যকার বাদ্যযন্ত্র একীভূত হয়েছে নাটকের কথায়, রচিত গীতে এবং তার করা সুরে সঙ্গীত আয়োজনে। অতঃপর তা সাঙ্গীকৃত হয়েছে দর্শকের সর্বান্তকরণে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা যাক। বড় লেগেছে না রে পারু? পার্বতী ঘাড় নাড়িয়া বলিল, আহা, কেন অমন করিস? তাই তো রাগ হয়, তাই তো মারি। পার্বতীর চোখে জল আসিল, মনে ভাবিল, জিজ্ঞাসা করে কি করি, কিন্তু পারিল না। দেবদাস তার মাথায় হাত রাখিয়া বলিল, আর অমন করো না। কেমন? উপন্যাসে বর্ণিত কথোপকথনের এই অংশটুকু খানিক সম্পাদনা করে তাতে সুর জুড়ে দেন নির্দেশক। এতে করে সাধারণ কিছু কথায় দুই কিশোর প্রাণের মধ্যে যে আবেগের স্ফুরণ, তা উদ্ভাসিত হয়ে ছড়িয়ে যায় মিলনায়তন জুড়ে। উপন্যাসের পরিচ্ছেদে দেবদাস ও চন্দ্রমুখী কথোপকথনের এক জায়গায় দেবদাস বলেন, বড় দুঃখে মদ ধরেছে, আমাদের বিপদের দুঃখের বন্ধু, আর তোমাকে ছাড়তে পারিনি। সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামের একটি গান নেপথ্যের সঙ্গীত দল গেয়ে ওঠে, আমার কোন কোলে আজ ফিরল তরি এখন সোনার গান। ঠিক সেই মুহূর্তে দেবদাসের দ্বিধা, অসহায়ত্ব, চন্দ্রমুখীর বেদনা আবেগের সমুন্নতিতে পৌঁছায়। শরৎচন্দ্রের উপন্যাসের কথা, কুশলীদের অভিনয়, নজরুলের গান ও সঙ্গীত যন্ত্রী দলের গাহন বাদন মিলেমিশে চমৎকার এক ফিশনের সৃষ্টি হয়, তাতে একাত্ম হন দর্শক। এই নাট্যের নির্দেশক পূর্ববর্তী নির্দেশনা কর্মের কিছু অভিজ্ঞান যুক্ত হয়েছে, যেমন দেবদাস নাট্যে প্রযুক্ত অষ্টমী কি নবমীর চাঁদ দোল শীর্ষক গানটি ইতপূর্বে তারই নির্দেশিত ও সুরারোপিত সেলিম আল দীন রচিত প্রাচ্য নাটকে। আবার প্রাসঙ্গিকভাবে ভিন্ন ব্যঞ্জনা সৃষ্টির লক্ষ্যে অতি দেহমর রাম গুণমণি শীর্ষক গান তিনি দেবদাসে ব্যবহার করেন। এটিও তার আগের নির্দেশনা কর্ম মোশাররফ করিম রচিত সীতায়ন নাটকে সুরারোপ নির্দেশক নিজে। একে আমরা বিবেচনা করতে পারি নয়া শিল্পকর্মে অতীত শিল্পাভিজ্ঞতার একীকরণ রূপে।
মঞ্চে ধারণকৃত সঙ্গীত বাজানোর সাথে আশিনগরের শিল্পাভিপ্রায়ের বিরোধ আছে। একান্ত অপরিহার্য এবং অনিবার্য না হলে এই ধরনের প্রচেষ্টা থেকে বিরত থাকার পক্ষে আমাদের অবস্থান। রঘুচণ্ডালের হারের আবহ সঙ্গীত অভিনেতা কর্তৃক গেয়েও সকল ধরনের সঙ্গীতের ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য। সুরের ক্ষেত্রে বাজিকরদের গাওয়া প্রাচীন গীতের আশ্রয় অন্বেষণ করেছে। ফলে স্পষ্টতই বোঝা যায় রঘুচণ্ডালের হার নাট্যে সরাসরি সঙ্গীত ও বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছে। নাট্যের শুরুতেই ধিনতা ধিনতা ধিন শীর্ষক বোলের সঙ্গে মার্গীয় সঙ্গীতের সুরের আবহে নির্জে ধোঁয়া উজিয়ে স্পটলাইটের আলোয় উদ্ভাসিত হয় রঘু। এরপর শুরু হয় বর্ণনা। এভাবে নাট্যের সূচনা লগ্নেই দর্শকের ভেতরে এক ধরনের সমীহ সৃষ্টির প্রচেষ্টা ছিল, যেন মনোযোগ গভীরতর হয়। আবার এই কাণ্ডে মূলত কাণ্ডারি হয়েছে সঙ্গীত বাদ্য। এই নাট্যের সঙ্গীত সুশ্রাব্য, সুরে কোথাও ধ্রুপদী ধাঁচ, আবার কোথাও আধুনিক পাহাড়ি ঐতিহ্য নিঃসৃত। সঙ্গীতকে আঁটোসাঁটো বাঁধতে চাননি নির্দেশক। অনেকের অংশগ্রহণে ঘটেছে এর নির্মিতি। ঢোল, মৃদঙ্গ, নাকারা, কাহন, কাসর, রূপর, ড্রামস্টিক, কিবোর্ড, মন্দিরা ইত্যকার বাদ্যযন্ত্র সঙ্গত দিয়েছে গানে, বিভিন্ন দৃশ্যে। সবকিছু তখন একাঙ্গীকৃত হয়ে রঞ্জিত করেছে দর্শকের চিত্তপট। উদাহরণ দেয়া যাক, আহারে আহারে ও ও শীর্ষক কয়েকটি ধ্বনির সঙ্গে পাহাড়ি সুর তালে সাঁওতালি নৃত্যের ভঙ্গি, ছয় মাত্রার এই তালে এক ধরনের দোলনি সৃষ্টি হয়। তা থেকে যে কারো নিজেকে সংযত রাখা কঠিন বই। নারী পুরুষের দুটি দল সাঁওতালি মানবী রূপে মঞ্চে অবতরণ অন্তে পদছন্দে আগুপিছু অথবা ঘূর্ণায়মান প্রকাশ্য হয় অনাবিল উচ্ছ্বাস। তাদের সেই সহজ আনন্দ তখন সহজেই ছুঁয়ে যায় দর্শকের মন। আবার প্রেমা আনন্দের ঝগড়ার সমান্তরালে নাকারার তালও ঊর্ধ্বগামী হয়। এই ঝগড়ার তুঙ্গে নাকারার বাদনও মিলেমিশে একাকার, যেন বা পরস্পরের সঙ্গে জড়িয়ে গেছে আস্তে পৃষ্ঠে। আরোহ অবরোহে এই খেলায় শব্দ দৃশ্যের সঙ্গে সংযুক্ত হয় বাদ্যযন্ত্র। এভাবেই কাহিনী, সঙ্গীত, বাদ্য, নৃত্য, দর্শক সবকিছুর একীকরণ ঘটে যায়। হই 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 শীর্ষক ধ্বনিগুচ্ছে ব্যবহৃত হয় কাজী নজরুল ইসলাম রচিত বাংলাদেশের রণসঙ্গীতের সুর। নাট্যে সুচিন্তিতভাবে তৎসময়ের সেনাবাহিনীর আবির্ভাবে মার্চ পাস্টের দৃশ্যে সেই সুর ধ্বনির ব্যবহার মানিয়ে গেছে। এই মানিয়ে যাওয়া বিষয়টি যখন ঘটে তখন নিশ্চিত হওয়া যায় তাতে ক্রিয়াশীল ছিল একাঙ্গীকরণের প্রক্রিয়া। জীবন ও রাজনৈতিক বাস্তবতা নাট্যে ধারণকৃত সঙ্গীত ব্যবহৃত হয়েছে। অন্তর্জালে থাকা বিভিন্ন সঙ্গীতের মধ্য থেকে নির্দেশক সৈয়দ জামিল আহমেদ ৩৩টি মিউজিক ট্র্যাক বাছাই করেছেন তার নাট্যের বিভিন্ন দৃশ্যে প্রয়োগ করার জন্য। এগুলোর মাঝে প্রাচ্যের সঙ্গীত যেমন রয়েছে, পাশ্চাত্যের সঙ্গীতও অঙ্গীকৃত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে উপজীব্য করে নির্মিত এই নাট্যে। অথচ দৃশ্য পরম্পরায় গ্রথিত সেই সব সঙ্গীত বেখাপ্পা ঠেকেনি মোটেও। কেননা জামিল আহমেদ সঙ্গীতে পৃথক দৃশ্যরূপে ব্যবহার করতে চেয়েছে এই নাট্যে। উদাহরণ দেওয়া যাক, একটি দৃশ্যে মহল্লাবাসীরা স্মরণ করতে পারে বদু মৌলানা তাদের বলেছিল ৭১ সালে মহল্লায় নিহত ৭ জন মানুষের থেকে তার নিহত কুকুর বেশি প্রিয় ছিল। দৃশ্যটি নির্মাণকল্পে তিনি মুক্তিযুদ্ধকালে রাজাকারের ক্ষমতা বোঝাতে ডাউন লেফটে একা বদু মৌলানাকে দাঁড় করিয়ে দেয়, আর রাইট সেন্টারে মহল্লাবাসীকে সমবেতভাবে বসিয়ে দাঁড় করিয়ে রাখার মধ্য দিয়ে গুরুত্ব অনুসারে প্রসেনিয়া মঞ্চের যে সাধারণ ভাগ তাকে পরিস্ফুট করে তোলেন। সঙ্গে ডার্কনেস অব লাইট নামাঙ্কিত একটি মিউজিক ট্র্যাক যুক্ত করে দেয়। মঞ্চের ভাগ বিন্যাসে অবস্থান করা চরিত্র সমূহের মধ্য হতে যখন বদু মৌলানা সংলাপে ডুবে থাকা চিত্রটি ফুটিয়ে তোলে, তখন নেপথ্যে বেজে ওঠা সঙ্গীতটি তাতে আরো গভীরতা দান করে। দর্শক শিউরে ওঠে। সমবেতভাবে সেই শিউরে ওঠাই যেন বা প্রকাশ্য হচ্ছিল সঙ্গীত ধ্বনিতে। নাট্যের শেষ দৃশ্যে ৭১-এর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দলের সঙ্গে যখন একই কাতারে মুক্তিযুদ্ধের বিরোধী দলের রাজাকাররা আন্দোলনে সম্পৃক্ত হয়, তখন হতাশ ও আতঙ্কগ্রস্ত আব্দুল মজিদ নিজের বাড়ি বিক্রির সিদ্ধান্ত দর্শককে জানিয়ে হেঁটে মঞ্চের বাইরে চলে যায়। সমবেত কণ্ঠে আসে ইত্তেফাক পত্রিকায় তার বাড়ি বিক্রির বিজ্ঞাপন সংক্রান্ত ঘোষণা। এরপরই
সেই অতর্কিত দৃশ্যে মঞ্চে প্রবেশ করে রাজাকার পুত্র, তবে সাধারণভাবে নয়। সে তখন বিবর্ধিত অতিকায় রূপে। তার সঙ্গে সঙ্গীতের তালে তালে মঞ্চে আসে কাকের আদলে ঢাকা কুশীলবেরা। রাজাকার পুত্র হাত বাড়িয়ে দেয়, উত্তোলিত হয়। কাকগুলো তখন অতিকায় রাজাকারের সঙ্গে সুশৃঙ্খল মার্চ পাস্টের ভঙ্গিতে। তবে কি তারা সংঘবদ্ধ হচ্ছে? রাজাকারের অতিকায় হাত উত্তোলন কি সেই ইঙ্গিত দেয় যে আমরা আবার ফিরে আসছি? নেপথ্যে তখন বেজে চলেছে রিকুইয়েম ফর আ ড্রিম। এই সঙ্গীত শিরোনামের অর্থ দাঁড়ায় স্বপ্নের শেষকৃত্য। ৭১ যে স্বপ্ন নিয়ে লড়াই চালিয়েছে মানুষ, তাদের সেই স্বপ্ন গড়িয়ে দেওয়ার চেষ্টা কি আজও চলছে না? রাজাকার যখন এ দেশের সংসদে প্রতিনিধিত্ব করে, মন্ত্রিত্ব পায়, তার গাড়িতে যখন ওরে রাষ্ট্রীয় পতাকা, যখন নেতা হিসেবে সে উপদেশ বাণী প্রচার করে, তখন সেই স্বপ্নের কি মৃত্যু ঘণ্টা বেজে ওঠে না? নির্দেশক সুচিন্তিতভাবে মোক্ষম দৃশ্যটির জন্য নির্বাচন করেছেন যথাযথ সঙ্গীত। তাতে সেই দৃশ্যটি দর্শকের বোধে প্রবল অভিঘাতের সৃষ্টি করে সাঙ্গীকরণের পদ্ধতি অনুসরণ করে। আলোর তেমন বৈচিত্র্য ছিল না আগুন পাখি প্রযোজনায়। ন্যূনতম যতটুকু না হলে নয়, সেই সাধারণ আলোতেই সম্পন্ন হয়েছে অভিনয় ক্রিয়া। শুধু কয়েকটি দৃশ্য অভিনয় ও সংলাপের ভাব অনুযায়ী নীল আলোর মাধ্যমে আবহ ফুটিয়ে তোলার চেষ্টা ছিল। এই নাট্যের আলোক পরিকল্পনাকারী শরণ এহসান মূলত অভিনয়টুকু দর্শকের কাছে বাহিত করার নিমিত্তে প্রয়োগকৃত আলো সার্বিক মঞ্চায়ন কৌশলের সঙ্গে স্বাভাবিকতা বজায় রেখে একীভূত হয়। কাঁদনদী কাঁদনাট্যে প্রয়োগকৃত আলো ছিল সাধারণ, তবে নির্দেশক সেলিম আল দীন পরিকল্পিত আলোর বিন্যাসে হারিকেন একটি বিশেষ ভূমিকা পালন করেছে। প্রায় ২০টি হারিকেন এই নাট্যের বিভিন্ন দৃশ্যে নানা মাত্রিকতায় ব্যবহার করা হয়। হারিকেনের আলো ব্যতীত সকল আলো নিভিয়ে হারিকেন সমূহের ছান্দিক বিচরণের দ্বারা এক অপূর্ব আলোক তারার খেলা, যেন অন্ধকার রাতে আলোকোজ্জ্বল নক্ষত্রপুঞ্জ সহ অনন্ত আকাশ অথবা গাঢ় অন্ধকারে অনেক জোনাক পোকার আলোর খেলা। হারিকেনের মিটিমিটি আলোক মালায় সৃজিত দৃশ্যকল্প কখনো মনে হয়েছে মৃতপ্রায় জনপদের নিভু নিভু জীবন প্রদীপ, এক নিমজ্জমান জনপদের পদে ক্রন্দন ফোটা। আবার অভিনেতারা বিভিন্ন উচ্চতায় দাঁড়িয়ে হারিকেনের আলো কমিয়ে বাড়িয়ে সৃজন করেছে ঝড় বা দুর্যোগের এক মহাকাব্যিক ব্যঞ্জনা। আবার একটি দৃশ্যে মঞ্চ আপে এক নারী ও তার দীর্ঘ ছায়ামূর্তি পেছনে পর্দায় সৃজন করে তার আত্মহত্যার দৃশ্যের ভিন্নমাত্রিক পরিবেশনা নাট্য দর্শককে উপনীত করে এক নতুন অভিজ্ঞতায়। আমাদের অজানা নয়, কিছুকাল আগে পর্যন্ত গ্রামাঞ্চলে হারিকেন খুবই বাধিত ছিল রাত্রিকালীন আলোর প্রধান উৎস। নির্দেশক উপন্যাসে বিধৃত কাহিনীর সঙ্গে সঙ্গতি রেখে তার দর্শকের মানুষে প্রবিষ্ট করার লক্ষ্যে দক্ষতার সঙ্গে নাট্যে হারিকেনের বহুমাত্রিক ব্যবহার করেছেন, একাঙ্গীকরণের পথ ধরে যা সাফল্য লাভ করে। এছাড়াও মঞ্চে জোন ভিত্তিক আলো প্রয়োগের পাশাপাশি লাল নীল আলো কোনো কোনো দৃশ্যের প্রয়োজনে প্রয়োগ করা হয়। প্রসেনিয়ামে মঞ্চের ভাগ বিবেচনায় রেখে জোন ভিত্তিক পরিমিত আলোর প্রয়োগ ঘটিয়েছেন দেবদাস নাট্যের আলোক পরিকল্পনাকারী হাবিব মাসুদ। সাধারণ আলোর পাশাপাশি লাল নীল আলোর প্রয়োগ ছিল কোনো কোনো দৃশ্যে। একটি দৃশ্যের বর্ণনা দেয়া যাক। দেবদাসকে কলকাতা যেতে দিতে চায় না পার্বতী। সেই না চাওয়ার বিষয়টি লেখক বর্ণনার মধ্য দিয়ে প্রকাশ করলেও নাট্যের নির্দেশক সেটি একটি দৃশ্যে রূপান্তর করেন। করুণ রসে জারিত সঙ্গীতের সঙ্গে পার্বতীর কান্না এবং দেবদাসের অসহায়ত্ব আরো ঘনীভূত হয় যখন সাইক্লোরামার কিছু অংশ জুড়ে থাকা সাদা পর্দায় লাল আলো ব্যবহার করা হয়। দর্শক হিসেবে আমাদের কাছে সেই আলো যেনবা ওই অপরিণত বয়সী দুটি হৃদয়ের রক্তক্ষরণে একাঙ্গীকৃত হয়। এছাড়া চলন্ত রেলগাড়ি বোঝাতে আলোর ইফেক্ট ব্যবহার ছিল নাট্যিক, একই সঙ্গে তার দৃশ্যের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দর্শকের মাঝে বিশ্বাসযোগ্যতার আবহ তৈরি করেছিল একাঙ্গীকরণ প্রক্রিয়া। রঘুচন্দ্রের হার নাট্যে জোন ভিত্তিক আলোক পরিকল্পনা করেছেন শাহিন রহমান। সেই সঙ্গে ছিল লাল নীল সবুজ আলোর ব্যবহার। সেই রঙিন আলো বিভিন্ন দৃশ্যের অন্তর্গত ভাব আবেগ আরো গভীরতার সঙ্গে উপলব্ধিতে সহায়ক ভূমিকা পালন করে। একটি দৃশ্যের কথা বলি। দারোগা পুত্র আনন্দ ঘোড়ার লাথির আঘাতে মৃত্যুবরণ করলেও ঘোড়াটি উত্তেজিত হয়েছিল পেমার ছুঁড়ে দেয়া ছুরিবিদ্ধ হয়ে। ফলে প্রকারান্তরে এই খুনের দায় পেমার। সে কারণে বাজিকরের ছাউনিতে আত্মগোপনকারী পেমাকে ধরতে
পুলিশ আসবে স্বাভাবিক নিয়মে। পুলিশ আসেও। পেমার সঙ্গে ধরে নিয়ে কারে বন্দি করে রাখে পিতেম, ধনু ও প্রতাপকে। চরম শাস্তি হিসেবে পেমাকে রাখা হয়েছিল দাগী কয়েদিদের সঙ্গে। দারোগার ছেলে খুন, যে সে অপরাধ নয়। সারা রাত ধরে পেমার চিৎকার শোনা গিয়েছিল। 6 দিন পরে পেমা মৃত সন্তান প্রসব করে এবং প্রচুর রক্তপাতে নিজেও মরে যায়। পিতেম, ধন্দু ও প্রতাপ ছাড়া পায় সেদিনই। এর থেকে আর স্বস্তির সমাধান কিছু ছিল না পিতেমের কাছে। পেমাকে যদি ছেড়ে যেতে হতো তাহলে সারা জীবন একটা কাঁটা বুকের কাছে খচখচ করত। দৃশ্যটিতে পেমা বর্ণনা করে যায় আর ক্রন্দশী অবস্থায় দুলতে থাকে দোলনায়। তখন লাল আলোর সমারোহ, যেন বা মৃত সন্তান প্রসবকারী পেমার রক্তক্ষরণ ছড়িয়ে পড়ছে সর্বত্র। মৃত পেমাকে কোলে করে উচ্চস্বরে ক্রন্দনরত পিতেম যখন ঘোষণা করে এর থেকে আর স্বস্তির সমাধান কিছু ছিল না, তখন উপন্যাসের সংলাপ পিতেমের হৃদয় ক্ষরণজনিত ক্রন্দনের সঙ্গে লাল আলো একত্রিত হয়ে দর্শকের মনোভূমে বেদনা বিধুর এক চিত্রকল্প সৃজন করে সাঙ্গীকরণ প্রক্রিয়ায়। রেজা আরিফের নির্দেশনা কাণ্ডে ধোঁয়া বিশেষ মাত্রায় ব্যবহৃত হয়। এই নাট্যেও ব্যতিক্রম ছিল না। নিঃসরিত ধোঁয়ার সঙ্গে বর্ণিল আলো বিভিন্ন দৃশ্যকে বাস্তবতার অধিক কোনো মাত্রায় উন্নীত করে। ফলে তা একই সঙ্গে প্রতিভাত হয় নাট্য ও চিত্রের সমবায় রূপে। নাট্যের শুরুতে ধোঁয়ার সঙ্গে নীল আলো, সেই আলো ছাপিয়ে মঞ্চের ডাউন সেন্টারে স্পট আলো জ্বলে উঠলে দেখায় মেলে রঘু। শুরু হয় বর্ণনা। ধোঁয়া, নীল আলো ও চরিত্র মিলে যেন বা এক অধিবাস্তব চিত্র সৃজিত হয় দর্শকের দৃষ্টিকল্পনায় ফিউশন প্রক্রিয়া। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে জীবন ও রাজনৈতিক বাস্তবতা মঞ্চায়িত হয়। দর্শক আয়তনে প্রবেশ করে দেখতে পান প্রসেনিয়াম মঞ্চটির নেপথ্য গৃহ পর্যন্ত অভিনয় স্থল। সাইক্লোরামা সহ 2 উইংসের পর্দা ওধাও। বিস্তীর্ণ মঞ্চ জুড়ে নীল আলো। সাইক্লোরামা ঝোলানো স্থলটি ভূমির দিকে কিছুটা নেমে এসেছে। পেছনের নেপথ্য গৃহ পর্যন্ত নিচু ছাদ। সেখানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সাদা আলোর বিচ্ছুরণে যেন বা মনে হতে থাকে উঠছে হাজার হাজার উইপোকা। উপন্যাসের বর্ণনা এরকম: নবাবপুরের ওপর অপরাহ্নের ম্লান আকাশ উইপোকায় ছেয়ে আছে, আর পলায়নপর উইয়ের পেছনে অসংখ্য কাক ফুটুকুটি করে। তার মনে হয় যেন কাকের চিৎকার এবং উইপোকার নিঃশব্দ পলায়ন প্রচেষ্টা দ্বারা নবাবপুর রোডের ম্রিয়মান বিকেলের ভেতর এক নীরব সন্ত্রাসের অনুভব ছড়িয়ে পড়ে। আলোক পরিকল্পনাকারী উপন্যাসের এই বয়ানকে দৃশ্যময় করতে চেয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও আলোর সহায়তা নিয়েছেন। ফলে উপন্যাসের বর্ণনার সঙ্গে প্রজেক্টর ও আলোর একীকরণ ঘটে। পূর্ববর্তী নির্দেশনা কর্ম দর্শনে আমরা জানি সৈয়দ জামিল আহমেদের প্রযোজনায় আলো বড় ভূমিকা রাখে। এবার অবশ্য সেই দিকে চোখ জানিয়ে আলাদা করে, অর্থাৎ আলো পুরো প্রযোজনার সঙ্গে মিলেমিশে গিয়ে তার পৃথক অস্তিত্ব খুঁজেছে। এই যে নির্দেশক সৈয়দ জমিল আহমেদ কর্তৃক পরিকল্পিত আলো মঞ্চ প্রেক্ষাগৃহের সকল কিছুর সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে মিশে গেছে, কিংবা অভিনয় চরিত্রগুলো সমান্তরালে পৃথক চরিত্র রূপেই সঙ্গত দিয়েছে, তা নিশ্চিতভাবে একাঙ্গীকরণের পথ বেয়ে সম্পন্ন হয়েছে। জোন ভিত্তিক আলোক পরিকল্পনার পাশাপাশি লাল, নীল, সবুজ, হলুদ ইত্যকার বর্ণিল আলো নানা মাত্রায় বিভিন্ন দৃশ্যে প্রযুক্ত হয়েছে। তাতে করে সংশ্লিষ্ট দৃশ্যটি হয়ে উঠেছে আরো আকর্ষণীয়, মগজে প্রথিত হয়ে যাওয়ার মতো। তবে নাট্যে প্রভাব বিস্তারী ছিল নীল আলো। বেদনার এক আখ্যান পরিবেশিত হচ্ছে বিধায় নীল আলোর প্রাধান্য যদি ধরে নিই তাই সত্য, তবে সেই আলো নাট্যিক কাহিনীর সঙ্গে একাঙ্গীকৃত হয়। নাট্যের একটি দৃশ্যে দেখা যায় বিশাল মঞ্চে নীল আলো ছড়ানো, নীল আলোর মাঝে একটি মাত্র স্পটলাইটের আলোয় দুটো চরিত্র, আব্দুল মজিদ ও তার স্ত্রী ইয়াসমিনের অভিনয় যেন বা বেদনার নীল সমুদ্রে নিমজ্জমান ওই চরিত্র দুটো নিঃসঙ্গতাকে প্রকট করে তোলে। রাজাকারের দেওয়া ধন্যবাদ আব্দুল মজিদের ভেতরে 71-এর ক্ষতকে পুনর্বার জাগিয়ে তোলে, এড়াতে পারে না। আপনাদের ধন্যবাদ বলতে বলতে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদে আব্দুল মজিদ। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই লালচে হলুদ আলোর মাঝে উড়ন্ত অসংখ্য উইপোকা, কাকেদের বৃত্তাকারে ছোটাছুটি। আলোর পরিবর্তন, নীল আভা ছড়ানো সর্বত্র। কাকগুলো মার্চ পাস্টের ভঙ্গিতে সারিবদ্ধ শৃঙ্খলা। সামনে অতিকায় রাজাকার, তার হাতে কলাপাতা রঙের শাড়ি আর দীর্ঘ সাদা কাপড়। এই শাড়ি কি তবে 71-এ ধর্ষিত নিহত মমিনা? এই সবুজ কি শ্যামল বাংলাদেশের রূপক, আমাদের জাতীয় পতাকার চিহ্নবাহী? লম্বা সাদা কাপড়ের নিহিতার্থ কি?
সাদা আল খাল্লার শাড়ি দীর্ঘায়িত হচ্ছে? এইসব প্রশ্ন আমাদের ভেতরে জাগে কাপড়ের বিন্যাসে আলোর কারসাজিতে। সেই কাপড় কাকেদের সারিতে রেখে রাজাকার সামনে এগিয়ে আসে, সবাইকে হাত নেড়ে অভিবাদন জানায়, অতঃপর আবার ফিরে যায় কাকের সারিতে। হাতে নেই কাপড় দুটি, হেঁটে যায় আত্মবিশ্বাসী পদক্ষেপে, পেছনে সুশৃঙ্খল কাকের সারি। আপ সেন্টারে গিয়ে দাঁড়ায় অতিকায় রাজাকার, কাকগুলো স্থির হয় রাজাকারকে অভিবাদনের ভঙ্গিতে। এরপর মঞ্চের দুই পাশ দিয়ে দ্রুত গতিতে বেরিয়ে যায়। মঞ্চে তখন অতিকায় রাজাকার, নীল আলো ছাপিয়ে সেখানে প্রকৃত হয় লাল আলো, ধোঁয়া উঠতে থাকে। পেছনে প্রস্ফুটিত ফুট লাইটে অতিকায় রাজাকারকে আরো বিশাল বলে মনে হতে থাকে। দর্শকের উদ্দেশ্যে দুই হাত প্রসারিত করে সেই রাজাকার, আলো নিভে আসে ধীরে ধীরে, শেষ হয় নাট্য। লাল হলুদ আলোয় ফুটে ওঠা ধ্বংসস্তূপের আগুনে দাঁড়িয়ে আহ্বানের ভঙ্গিতে রাজাকারের প্রসারিত দুই হাত দর্শক অর্থাৎ এ দেশের মানুষের প্রতি। কেন নির্দেশক দৃশ্যটিকে এভাবে শেষ করলেন? এক সাক্ষাৎকারে সৈয়দ জামিল আহমেদ জানান, ৭১ সালে এই রাজাকাররা যা করেছে এবং পাকিস্তানিরা যা করেছে, এইটা আমাদের প্রজন্মকে খুব ভালো করে জানিয়ে দেবে যে আমাদের দাগটা কতটা কোথায়, যেন এই শত্রুরা এই কাক ফিরে না আসে। কাক ফিরে আসছে, কিন্তু আমরা বুঝে যাই নির্দেশকের অভিপ্রায়। ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সংক্ষেপে আইসিটি। ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও লঘু শাস্তি হওয়ায় বিজয় চিহ্ন দেখিয়েছিল কাদের মোল্লা। এই ঘটনা দেশপ্রেমিক সাধারণ মানুষের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ফলস্বরূপ দেশব্যাপী তীব্র আন্দোলন শুরু হলে সরকার বাধ্য হয় আইসিটি আইন সংশোধন করে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করতে। পরবর্তী সময়ে আপিলের রায়ে মৃত্যুদণ্ড হয় কাদের মোল্লা এবং সেই রায় কার্যকর হয়। কাদের মোল্লার সেই বিজয় চিহ্নের জের ধরে রাজাকার বিরোধী তীব্র আন্দোলন গড়ে ওঠার সমান্তরালে জীবন ও রাজনৈতিক বাস্তবতা নাট্যের শেষ দৃশ্যে রাজাকারের দুই হাত তুলে আহ্বানের দৃশ্যকে বিবেচনা করলে নির্দেশক প্রকৃত পক্ষে চেয়েছেন আলো, অতিকায় রাজাকার, আহ্বানের ভঙ্গি ইত্যাদি মিলেমিশে দর্শকের মনে তীব্র ক্ষোভ অভিঘাতের সঞ্চার হোক, তারা সচেতন হোক, প্রতিবাদী হোক। নিকট অতীত ইতিহাসের অভিজ্ঞান উপন্যাসে বর্ণিত কাহিনীর সঙ্গে দৃশ্যে রূপায়িত করে সুনির্দিষ্ট অভিপ্রায় দর্শকের ভেতরে গেঁথে দিয়েছেন নির্দেশক, যে প্রক্রিয়ায় তা নিতান্তই একাঙ্গীকরণ। অভিপ্রায় বাতলে দেওয়ার স্বাধীনতা নির্দেশকের রয়েছে, ফলে মূলে না থাকলেও পৃথক দৃশ্য সৃজনের মাধ্যমে জীবন ও রাজনৈতিক বাস্তবতা নাট্যে যেমন দেখিয়েছেন, কাঁদো নদী কাঁদো নাট্যে নির্দেশক সেলিম আল দীনও উপন্যাসের কাহিনীর অভিপ্রায় পরবর্তী সময়ের সঙ্গে একীকরণ করেছেন। তিনি বলেন, কাঁদো নদী কাঁদো যেন তার সমগ্র গল্প উপন্যাসে বিচিত্রিত সকল মানুষের অন্তিমতা। এ এক জনপদের মৃত্যুর কাহিনী। মুক্তিযুদ্ধ পূর্বকালে তা ছিল এক ঔপনিবেশিক ভূখণ্ডে আত্মমৃত্যুর কাহিনী। এখন তা মুক্তিযুদ্ধ পরবর্তীকালে সেই ভূখণ্ডের যাত্রা পথে অখণ্ড চড়া জেগে উঠবার দূরবর্তী প্রতীকও লাভ করে বইকে। ফলে আমরা দেখতে পাই নির্দেশকের এই অভিপ্রায় রাজনৈতিক বার্তাবহ। এও উপন্যাসের সঙ্গে দৃশ্য নির্মাণে নির্দেশকের অভিপ্রায়ে পার্থক্যসূচক একাঙ্গীকরণ। আবার দেবদাস নাট্যে মূল উপন্যাসের ষোড়শ পরিচ্ছদে বর্ণিত শেষ পরিণতি পর্যন্ত যাননি নির্দেশক। দেবদাসের মৃত্যুর আগে এক দ্বিধাদ্বন্দ্বের মোহনা এসে থেমে যান তিনি। নির্দেশক বলেন, মুমূর্ষু দেবদাসের চোখে পারুর বাড়িতে যাত্রাকালে জননীর মুখের পাশাপাশি যার স্নেহমাত্র মুখখানি ভেসে ওঠে তা চন্দ্রমুখী। তবে কি আমাদের দেবদাস মানুষ, মানবিক সম্পর্ক, কর্তব্য বোধ কিংবা জীবনের মানে সম্পর্কে হ্যামলেটের মতো দ্বিধান্বিত? অর্থাৎ দেবদাসের দ্বিধাকে ফোকাস করে মৃত্যু অবধি যাননি নির্দেশক। উপন্যাসে বর্ণিত পরিণতিকে নাট্যের নিজস্ব বোধ বিবেচনায় পাল্টে দিয়েছেন তিনি। নাট্যের নির্দেশকের বোধের একাঙ্গীকরণ ঘটেছে, উপন্যাসে পত্রস্থ পরিণত উচ্চ দেখে গেছে। আগুন পাখির প্রসঙ্গে নির্দেশক বলেন, দেশভাগের যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা, ধর্মে ধর্মে ভেদ, মানুষে মানুষে হানাহানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভৎসতা সবকিছু উতরে আগুন পাখি গল্পটি আমার কাছে এক নারী মূর্তি হয়ে ধরা দেয়। যে নারী আমার মা, আমাদের মা, যাদের কান্নার শব্দ আমাদের হৃদয়ে পৌঁছায় না, যার অনুপস্থিতি, দুঃখ, কষ্ট, সাংসারিক হানি, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তির কথা চিন্তা করলে আমাদের চোখ জলে ভেসে যায়। এই আবেগের আতিশয্য মায়ের কান্নাকে একটা প্রতীক করে তুলেছে মাত্র।
মায়ের কান্নার আকুলতাকে আমরা ঠিকঠাক অনুভব করতে পারছি না বলে এক ধরনের বোধ আমি অনুভব করছিলাম। ঠিক কি কারণে আমার মনে এই বোধের জন্ম, তার কোনো উত্তর আমি খুঁজে পাইনি। সেই উত্তর বাহানায় অথবা অনুপ্রেরণাতেই আগুন পাখি উপন্যাসের মঞ্চ ভ্রমণ, যে কারণে সমস্ত নাট্যটি তিনি উপস্থাপন করেছেন একজন মাত্র নারী চরিত্রের মাধ্যমে। এই চরিত্রটি কৈশোর থেকে পরিণত বয়স পর্যন্ত বহন করে চারজন নারী অভিনয় শিল্পী। মাকে উপলব্ধির আকুলতা একাঙ্কীকরণ ঘটেছে উপন্যাস ছাপিয়ে নাট্যের অবয়ব। রঘু চন্ডালের হার প্রযোজনা প্রসঙ্গে নির্দেশক রেজা আরিফ বলেন, বর্তমান সময়ে প্রযোজনাটির প্রাসঙ্গিকতা, উপযোগিতা, প্রয়োজনীয়তা, থিয়েটারের লাভ ক্ষতি এইসব হিসাব নিকাশের ঊর্ধ্বে অন্তর্গত রক্তের ভেতর রঘু চন্ডালের হার বোধ করি এক বিপন্ন বিস্ময় হয়ে কেরামতি করেছে। নিজস্ব ব্যাখ্যার খোঁজে নির্দেশক উপরে উল্লিখিত বক্তব্যে বাংলা ভাষার অন্যতম কবি জীবনানন্দ দাশের ৮ বছর আগের একদিন কবিতার স্মরণ নিয়েছেন। এর মাধ্যমে তার অভিপ্রায় আর বোধগম্যহীন থাকেনি। ফলে উপন্যাসটি মঞ্চায়নে নির্দেশকের আকাঙ্ক্ষার বিষয়টি খোলাসা হয়েছে জীবনানন্দের কবিতাংশে একাঙ্গীকরণের মাধ্যমে। উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এই বিষয়ে প্রতীয়মান যে সুনির্দিষ্ট ছকে এই সাঙ্গীকরণ প্রক্রিয়াকে বেঁধে ফেলা অসম্ভব। নাট্যে বিবিধ প্রক্রিয়ায় একাঙ্গীকরণ সম্ভব। সেই প্রক্রিয়া তত্ত্বাশ্রয়ী যেমন হতে পারে, আবার স্বতঃস্ফূর্ত প্রেরণাসম্মতও হতে পারে। অবিকৃত পন্থায় উপন্যাসের মঞ্চায়ন এই প্রবন্ধের আশ্রয় হলেও শিল্পের অপর শাখার ক্ষেত্রেও একাঙ্গীকরণ বা ফিশন তত্ত্ব বিশ্লেষণের পন্থা হিসেবে গৃহীত হতে পারে। নিশ্চয়ই অন্য গবেষকগণ সেই ক্ষেত্রে নিজেদের মননকে প্রসারিত করবেন। ধন্যবাদ সবাইকে। স্যার আনমিউট করতে হবে। স্যার শোনা যাচ্ছে না আপনার কথা। শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে? ঠিক আছে স্যার এখন। জি হ্যাঁ, সেটা শোনা বললাম। যাচ্ছে আমি স্যার। তো আমি তো আছি, আমি তো জানি শোনা যাচ্ছে। যদি আফসার আহমেদ না থাকে তাহলে আমরা শেষ করতে পারি আলোচনাটি, কি বলো রুবায়েত? জি স্যার। আফসার তো দেখছি না আমি। আমি প্রথমে আজকের এই আলোচনায় সেলিম আল দীন স্মরণ অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছেন এবং যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কারো মাইক্রোফোন খোলা আছে মনে হয়, কারো মাইক্রোফোন খোলা আছে। হ্যাঁ, সেলিম আল দীন আমার কাছে একটি বিস্ময়। আসলে মফিদুল্লাহ দু একবার এই কথা মফিদুল্লাহ বলেছেন। আমার কাছে একটা বিস্ময় এই কারণে যে তার ব্যাপ্তি এবং গভীরতা এই দুটো আসলে বিস্ময়কর, এবং কি করে এই জায়গায় তিনি পৌঁছেছিলেন সেটা আসলে বলা খুব মুশকিল। তবে একজন নিমগ্ন মানুষ সম্ভবত এই উচ্চতায় পৌঁছতে পারেন বা এই গভীরতায় বা এই প্রশস্ততা অর্জন করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে আজকের এই উদযাপনের মধ্যে দিয়ে মফিদুল যেটা বলছিল যে উৎসব শুনতেও ভালো লাগছে এবং এর ব্যক্তিও আলাদা, এবং উৎসব কার্যত সকল মানুষকে জনপদের একসাথে করে নেয় এবং তার সকল ব্যক্তি এবং সমষ্টির বহিঃপ্রকাশ যুগপৎ ঘটতে থাকে এবং একটা অদ্ভুত স্পেকট্রাম তৈরি হয় তখন। সুতরাং আমার মনে হয়েছে যে সেলিম, মফিদুল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সেলিম আসলে যেভাবে উদযাপিত হচ্ছে
এটি সেলিম আসলে অর্জনই করেছে। কারণ সেলিমের জীবন উদযাপিত হওয়া উচিত যেমন করে সেলিমের নাটকে উদযাপিত হয়েছে জীবন। যাক, আমি সেলিম সম্পর্কে সর্বক্ষণই নানা কথা বলি। আজকে তার ৭২ বছর পূর্ণ হলো। সেলিম বেঁচে থাকলে আমরা গত ১৩ বছরে আরো অনেক অনেক নাটক এবং নতুন নতুন তথ্য, তত্ত্ব এবং সৃষ্টির মুখোমুখি হতে পারতাম, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য। মফিদুল হক খুব সুন্দর করে বলেছেন। মফিদুল হককে আমরা বলি যে আমাদের এই সময়ের সমাজ চিন্তক এবং আমার কাছে নন্দনতাত্ত্বিকও বটে। অনেক বিষয় আমাদের দীর্ঘ কথা হয়, আলোচনা হয়, এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি বলছি এবং আজকের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলছি যে মফিদুল যে কথাটি বলতে চেয়েছেন সেটা হচ্ছে সেলিম যে সমগ্রটাকে নাটকে নিয়ে আসতে চেয়েছেন সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেলিম আসলে আমি এইভাবে বলি যে ন্যারেটিভটা আপনি যদি আমরা যদি ন্যারেটিভগুলি দেখি, অর্থাৎ ধরেন মহাকাব্য, এপিক যদি বলি, মহাকাব্য যদি বলি যে মহাভারতের কথা, এখানে কোনো সিদ্ধান্ত হয় না, কোনো ফলাফল নির্ণীত হয় না, সকল মানুষ তার ভূমিকা পালন করে যায়। পৃথিবীতে আমরা যেমন সবাই ভূমিকা পালন করে যাচ্ছি, এই যে ভূমিকাটা পালন করে যাচ্ছি এটি কিভাবে ১০০০ বছর আগে লিখলো এটা আমার কাছে বিস্ময় লাগে। সেটা সংঘাত আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আস্থা আছে, বিশ্বাস আছে, অবিশ্বাস আছে, বিশ্বাসঘাতকতা আছে, হ্যাঁ, স্বল্পায়ু মানুষ আছে, দীর্ঘ আয়ু পাওয়া মানুষ আছে, কাপুরুষ আছে, সাহসী আছে, দেশপ্রেমিক আছে, দেশদ্রোহী আছে। আপনি এমন কিছু পাবেন না মহাকাব্যে যেটা নাই। মহাভারতে পিটার ব্রুক বলেছিলেন দিস এ পলিটিক্যাল হিস্ট্রি অফ ম্যানকাইন্ড। আমার কাছে মনে হয় কথাটা খুব সত্যি। আবার যখন আপনি নাটকে আসবেন তখন দেখবেন যে নাটক বিষয়টি এতদিন পর্যন্ত যে নাটকগুলি লেখা হয়েছিল সেইগুলোতে মোটামুটি ভাবে একটা সিদ্ধান্তে পৌঁছে নাট্যকার তার চরিত্রগুলিকে দিয়ে, ঘটনার মধ্যে দিয়ে অত্যন্ত সুচারুভাবে পৌঁছে, এবং সবচেয়ে সুচারুভাবে যিনি পৌঁছেছিলেন তিনি হচ্ছেন শেক্সপিয়ার, কোনো সন্দেহ নাই এতে। কিন্তু মানুষ কি সিদ্ধান্ত চাপিয়ে দেয় অন্যের উপরে? না, তা তো দেয় না। কিন্তু শিল্পে সেটা সিদ্ধ, জীবনে হয়তো না। এবং যদি সিদ্ধান্ত চাপিয়ে দেয় তার বিরুদ্ধে বিদ্রোহ হয়। কিন্তু মানব জীবনের যে অগ্রগতি, যে যাত্রাপথ, অতীত, বর্তমান এবং ভবিষ্যতে, সেটি কিন্তু মহাভারতের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হয়েছে আমাদের সামনে। সুতরাং এটির গঠন আলাদা, নাটকের গঠন আলাদা, কাঠামোর জায়গায়। সুতরাং আমরা দেখব যে সেলিম কিন্তু ওই কাঠামোটাকে নেননি, নাটকের কাঠামোটাকে। সেলিম এটা থেকে দূরে ছিলেন, এবং সেলিম দূরে থেকে যে কাজটি করেছিলেন চমৎকার ভাবে সেটি হচ্ছে সকল প্রাণীকুল, তৃণলতা, বৃক্ষ, আকাশ, মেঘ, পাখি সবকিছুকে একত্রিত করে মানুষের পাশে দিয়েছিলেন। মানুষ তার একাকিত্ব থেকে মুক্ত হয়েছিল। এই যে মানুষ তার একাকিত্ব থেকে মুক্ত হয়ে সকল প্রাণের সাথে নিজের যে রিদমটা, তাল লয়, ছন্দ খুঁজে পেল সেলিমের নাটকে, এটি আসলে অন্য কোনো নাটকে আমি কোনো নাটকে দেখিনি, কোনো নাটকেই দেখিনি এখন পর্যন্ত। সুতরাং এটি একটা ইউনিকনেস সেলিমের। এটি করার কারণেই কিন্তু সেই একটি সুনির্দিষ্ট প্রথাগত কোনো স্ট্রাকচারে যাননি। মফিদুল বলছিল বারবার বদল করেছেন পথ। হ্যাঁ, বারবার প্রতিটি নাটকে নতুন সেলিম আল দীনকে দেখি। তার কারণটা হচ্ছে তার সবসময় আকাঙ্ক্ষা ছিল মহাভারতের মতো, রামায়ণের মতো, ইলিয়াডের মতো কাজ করা, অথবা ওয়ার এন্ড পিসের মতো কাজ করা। সে কিন্তু সবসময় বলতো এই কথা। যাক, আজকে আর অনেক রাত হয়ে গেছে, আমার আরো অনেক কয়টা অনুষ্ঠান আছে, আমি অনেক কথা বলবো না। আমি
ডক্টর রুবায়েত আহমেদের কে ধন্যবাদ জানাবো। বেশ পরিশ্রম সাধ্য, প্রচুর তথ্য আছে এবং সব তথ্যগুলোকে একত্রিত করে ও একটা প্রবন্ধের যেটা নিয়ম, একটি সিদ্ধান্তে পৌঁছাবার একটা লক্ষ্যে এগিয়েছে এবং সে জায়গায় সে সফলও বটে। যে জায়গাটি বলছে যে উপন্যাসের একাঙ্গীকরণ তত্ত্বের নিরিখে উপন্যাসের মঞ্চায়ন, এটি বাংলাদেশের মঞ্চে যথেষ্ট ঘটেছে এবং রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্রনাথ ছাড়া তার নাটক কেউ করেনি। একটা দুটা হয়েছে, 36টা নাটক হয়েছে মূল বাংলা মঞ্চে সেই সময়, কিন্তু প্রতিটি তার গল্প, ছোট গল্প বা উপন্যাস, নাটক করে নাই তারা। কারণ রবীন্দ্রনাথ তাদের জন্য কঠিন ছিল, সেলিমের মতোই, এটি আমি মনে করি। তারা সেটিকে নাট্যরূপ দিয়েছিলেন। বাংলাদেশে নাট্যরূপ দেওয়ার প্রবণতা আছে, সেটি ভালো মন্দ সে বিচারে আমি যাব না। তবে সেলিম যেটা বলতে চেয়েছিলেন, যখন সে কাঁদনাদি কাঁদে করে, তখন আমি তার ওখানে দেখতে গিয়েছিলাম এবং নানা বিষয়ে আলোচনা হয়েছে এবং সে যখন আমাকে শোনালো যে উপন্যাসের মঞ্চ ভ্রমণ, তখন আমি খুব উত্তেজিত হয়ে গেলাম। এটা বিশাল ব্যাপার, একটি উপন্যাস মঞ্চের উপর চলাফেরা করবে, এটা দেখতেও তো ভালো লাগবে এবং দেখতে ভালোও লেগেছিল। আমি বলবো সেলিম কিছু নির্দেশক হিসাবে সম্ভবত একেবারেই 1 নম্বর নির্দেশকের তকমাটা সে পেতে পারে। অসম্ভব ভালো নির্দেশনা দিত সেলিম এবং খুব পোয়েটিক ছিল, কাব্যিক ছিল তার। তো সেখানে সেটা সে যে করেছে সেটা হচ্ছে যে কোনো রকম নাট্যরূপ দেওয়ার চেষ্টা করেনি। সে আমাকে বলেছিল রবীন্দ্রনাথ যদি বুঝতো যে 4 অধ্যায় নাটক হবে, তাহলে সে নাটকই লিখত, উপন্যাস লিখত না। 2 বোন যদি নাটকেই হতো, তাহলে রবীন্দ্রনাথই লিখত, আমাদেরকে লিখতে হতো না। এটার সেলিমের এই অবস্থানের মধ্যে এক ধরনের একরোখা ভাব থাকতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে সেলিম তো অন্য একটি এস্থেটিক্যাল জায়গা থেকে কথাগুলি বলছিল, অন্য একটা নন্দনতাত্ত্বিক জায়গা থেকে। উপন্যাসের স্বাদটি আমরা পেতে পারি কিনা এই পাঠ অভিনয় এবং অভিনয়ের মধ্য দিয়ে, এবং চরিত্রগুলি চরিত্রের মতোই থাকলো, বর্ণনাগুলি আসতে থাকলো। কিন্তু যেটি সংকট হয় আমি খেয়াল করেছি, সেটি হচ্ছে অ্যাকশনের, অর্থাৎ আমার বিবেচনা, রুবায়েত একটু ভেবে দেখবে, সেটা হচ্ছে আমি প্রচুর নাটক দেখেছি এই পরিবেশনায়, এই জনরার। সেখানে আমার মনে হয়েছে উপন্যাসের ভাষা এবং নাটকের ভাষা সম্পূর্ণ আলাদা। যেহেতু ভাষাটি আলাদা, সেহেতু সেটাকে যখন নাটক হিসাবে আমি উপস্থাপনা করছি, আর নাটকের ভাষার যে কাঠামোগত এমনকি ক্রিয়াপদের জায়গাও উপন্যাসের সাথে হেরফের আসে। উপন্যাসে তো পাঠের জন্য, সেটা তো মুদ্রিত ব্যাপার, সেটাকে যখন মঞ্চে নিয়ে যায় তখন একটা জটিলতা তৈরি হয়, অনেকগুলো উতরে যায়। সেলিমের মতো একজন নির্দেশক থাকলে, জামিলের মতো নির্দেশক থাকলে উতরে যায়। রেজা আরিফের কাজটাও খুব ভালো, রাহু চন্ডাল, এবং আরেকটি নাটক করেছিল রেজা আরিফ, সেটিও চমৎকার ছিল। হ্যাঁ, সেই নাটকটিও। সুতরাং আমার মনে হয়, কিন্তু তারপর আমার কিছু কিছু জায়গায় উপন্যাসে একজন পাঠকের পাঠ করার মধ্য দিয়ে তার যে কল্পনার সাথে পাঠের অভিজ্ঞতা, গল্পটা বা উপন্যাসে বর্ণিত যে অভিজ্ঞতা সমূহ আছে, সেগুলি তার অভিজ্ঞতার সাথে মিলিয়ে সে দেখার একটা পরিসর তৈরি হয়। মঞ্চে সেটা খুব কম তৈরি হয়। মঞ্চে দর্শক বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করে তার মতো করে, কিন্তু যার উপন্যাস পড়া আছে সে সেখানে একটা হোঁচট খাবে। সেলিমের কাজটা আমার কেন ভালো লেগেছিল আজকে বলি, সেটা সেলিমের কাঁদো নদী কাঁদো ভালো লেগেছিল এই কারণে, এর একটা কাব্যিক একটা উপস্থাপনা ছিল এবং ভিজুয়ালগুলি অসম্ভব স্ট্রং ছিল। এই ভিজুয়াল যত স্ট্রং হবে, তার সাথে উপন্যাসের ন্যারেটিভনেসটাকে যদি জুড়ে দেওয়া যায়, সেগুলি এক ধরনের পারফরমেন্স হয়ে ওঠে বটে। তবে তারপরেও আমাদের অবকাশ আছে এই কথা ভাবার যে উপন্যাস আর নাটক এক কিনা। এক তো নয়, সেলিমই জানতো, তার জন্য
সেলিম একটি অত্যন্ত সাবধানতার সাথে একটা কাজ করেছে, উপন্যাসের মঞ্চ ভবন বলেই ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে একদিক থেকে ভালো, একটি বাজে টেক্সট করাচ্ছে, একটি অপ্রয়োজনীয় টেক্সট করাচ্ছে, ভালো ভালো উপন্যাসের মঞ্চ ভ্রমণ করাটা অনেক বেশি ভালো, যেটা আমরা নিজেরা বুঝে নিতে পারি, নিজেদেরকে দিয়ে বুঝে নিতে পারি, নিজেদের মনন মেধায় সংযুক্ত করে ওই অভিজ্ঞতাগুলোকে আমরা নতুন দিগন্ত উন্মোচন করতে পারি। যে কথাটি আজকে আমি বলছিলাম সেলিম আল দীনের সমাধির সামনে দাঁড়িয়ে, যেখানে রুবায়েত ছিল, জুবায়েরও ছিল, শিবলিও ছিল, যে আসলে অন্বেষণটা, আবিষ্কারটা খুব জরুরি। সেলিম আবিষ্কার করেছে, নিজেকে আবিষ্কার করেছে, মানুষকে আবিষ্কার করেছে, পটভূমিকাটাকে আবিষ্কার করেছে, নদীকে, পদ্মা নদীকে মঞ্চে কিভাবে নিয়ে আসছে, মধুমতি নদী কি করে আসছে, এগুলি কিন্তু দেখার বিষয়। সেলিমের নাটকে আবিষ্কার করেছে ক্রমান্বয়ে। যে কাজটি, যে কথাগুলি আজকে আবার মফিদুল্লাহ এক সময় বলছিল, যে আবিষ্কারটা খুব জরুরি, নানা মাত্রায় আবিষ্কারের অন্বেষণটা থাকতে হবে, তা নাহলে নাটক এক সময় থেমে যাবে। আজকে করোনার জন্য আমরা থেমে গেছি 2.5-3 বছর। আজকে তার মধ্যেও কিছু চেষ্টা হয়েছে, বিভিন্ন দলের ছেলেমেয়েরা মহড়া করেছে, ঢাকা থিয়েটার মহড়া করতে করতে একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমারের মতো একটি নাটক করেছে আনন্দ জামানের, শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায়। আবার ঢাকার বাইরে গ্রাম থিয়েটারের বেশ কয়েকটি দল নাটক করেছে, ইঙ্গিত করেছে, আমাদের ময়নারা বগুড়া থিয়েটারে করেছে, দুলালরা পুটিয়া থিয়েটারে করেছে। আরেকটি ভালো কাজ হয়েছে, সেটি হচ্ছে আমাদের চঞ্চলরা, তারা সারথী থিয়েটার, তারা খৈলান পালা করেছে, গ্রামের বাড়িতে যে উঠানে রাতের বেলা সন্ধ্যার পরে নাটকটি করেছে। তারপর আমাদের করোনা সম্পর্কে ওই যারা ওখানে দাঁড়িয়েছিল তাদের মাস্ক দিয়েছে এবং তাদের সাথে ইন্টারেক্ট করেছে, করোনা আমাদের কি কি করা উচিত। খুব চমৎকার এই ভাবনাটা, অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ঢুকে নাটক করেছে ওই উঠানটাকে ব্যবহার করে। এগুলি সবই ন্যারেটিভের জায়গা থেকে কিন্তু কাজগুলি হয়েছে, এবং ন্যারেটিভের এই সুযোগটা আছে যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো ভাবে। এটি গায়ন রীতিতে একটি নাটক আমরা উপস্থাপন করতে পারি, পালা রীতিতে একটি নাটক আমরা উপস্থাপন করি, গাজির গানের মতো আমরা একটা করতে পারি, গম্ভীরার মতো আমরা করে ফেলতে পারি। অর্থাৎ আমরা কিন্তু করতে করতে যেতে পারি এবং সুর, লয়, তাল, ছন্দ, অর্থাৎ পাঁচালী, পঞ্চরীতির সমস্ত কিছু সন্নিবেশিত করে আমরা আমাদের আধুনিক নাটক করতে পারি। তার পাশাপাশি মঞ্চ ভ্রমণের যে কথাটি রুবায়েত আহমেদ আজকে বললেন, এবং চমৎকারভাবে অনেক নাটকের রেফারেন্স এনেছেন। অনেকগুলো নাটক আমি দেখিনি এবং আবার অনেকগুলো দেখেছি, অনেকগুলো খুব সফল মনে হয়েছে, অনেকগুলো অসফল মনে হয়েছে, কিন্তু সেটা তার বিবেচ্য ছিল না। রুবায়েত দেখার চেষ্টা করেছে যে এই মঞ্চ ভ্রমণটা কেমন করে হয়, সেলিমের হাতে কেমন হয়েছে, জামিরের হাতে কেমন হয়েছে, রেজার হাতে কেমন হয়েছে, মানে এই ধরনের মানুষগুলোর হাত দিয়ে উপন্যাসগুলি কিভাবে বিবেচিত হয়েছে, সেখানকার জীবনগুলো এবং কথাগুলো কতটুকু অনিষ্ট থেকে ঔপন্যাসিকের সাথে সেটি মঞ্চে পরিভ্রমণ করতে পারে। যাক, অনেক কথাই বললাম, আমিও আর বেশি কথা বলবো না। আপনাদের সবাইকে ধন্যবাদ, মফিদুল্লাহকে ধন্যবাদ, জুবায়ের শিবলিকে ধন্যবাদ, বিশেষ করে সে পুরো আয়োজনটি করেছে। আমাদের তৌফিক হাসান ময়নাকে ধন্যবাদ, সে বগুড়া থেকে আজকে সেলিম আল দীনের এখানে এসেছিল। আমাদের আরো একজন ঢাকার বাইরে থেকে এসেছে, লিকু ঢাকার বাইরে ঝিনাইদহ থেকে এসেছে সেলিমের সমাধিতে আজকে। এবং আমি আশা করি যে রুবায়েতের আর্টিকেলটা আমরা অন্য সময় শিল্পকলা একাডেমি স্বাভাবিক সময় ফিরে আসলে শিল্পকলা একাডেমিতে একটি সামনাসামনি বসে একটু এটা নিয়ে এক ধরনের বাহাস হওয়ার খুব জরুরি বলে আমি মনে করি। রুবায়েত ঠিক আছে বিষয়টি। আর এর পাশাপাশি আমি শিমুলকে ধন্যবাদ জানাবো, চমৎকারভাবে সেলিমের দুটি অংশ নাটকের দু জায়গা থেকে যুবতী কন্যার মনের ন্যারেটিভনেস অ্যান্ড ন্যারেটিভ অ্যাক্টিং এর জায়গাটা বোঝাবার চেষ্টা করেছে। আর যারা আজকে বাংলাদেশ এখন এই মুহূর্তে, আমি মফিদুল্লাহকে একটি কথা বলতে চাই। আজকে বিকেল বেলায় সিলেটে ওসমানী অঞ্চলে আমাদের সিলেট বিভাগ যেটি, সেই বিভাগে আজকে 5টা থেকে অনুষ্ঠান হয়েছে, আজকে সকাল থেকে বগুড়ায় অনুষ্ঠান হয়েছে, আজকে এখনো চলছে আমাদের রংপুর অঞ্চলে, আমাদের গাইবান্ধা অঞ্চলে, অর্থাৎ সারা দেশে, নাটোর, নওগাঁ,
কোথায় নয়, সিরাজগঞ্জ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেলিম আল দীনের জন্মদিন পালিত হচ্ছে এবং সাড়ম্বরে পালিত হচ্ছে এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করছে, কারণ এই দলগুলো সাধারণ মানুষের মধ্যে বিরাজ করে, হ্যাঁ আমাদের দলগুলো। সুতরাং এটা খুব একটা আনন্দের ব্যাপার। আর যেটি মফিদুল চায় যে হোক, আমরা বলছি কি সেলিমকে নিয়ে এই কাজটি শুরু হয়েছে গত বেশ কয়েক বছর ধরে। যা হোক, আমার কথা আমি শেষ করছি। আবারও ধন্যবাদ আমাদের প্রবন্ধ উপস্থাপক ডক্টর রুবায়েত আহমদকে, ধন্যবাদ মফিদুলকে, ধন্যবাদ শিমুল ইউসুফকে, এবং ধন্যবাদ আমাদের জুবায়ের শিবলিকে। শুভরাত্রি, দেখা হবে। আমার আরো অনুষ্ঠান আছে, যাচ্ছে এখন, আমাকে মাফ করবেন, আপনারা কথাবার্তা চালাতে পারেন ছোটখাটো। মহিদুল ভাই, থ্যাংক ইউ।